কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার খুব ভালো লাগছে যে আগরতলা থেকে সুদূর কলকাতায় আসতে পেরেছি। তোমার এইখানে বসে আজকে আমরা গল্প করতে হ্যাঁ, পারছি। অনেকদিন বাদে দেখা হলো। অনেকদিন বাদে দেখা হলো। তো ১ম এই যেটা তোমার কাছ থেকে জানতে চাইছি, এই যে কথায় তো আমরা আগে বাংলায় পড়েছিলাম যে স্বাস্থ্যই সম্পদ। হুম, হুম, এবার স্বাস্থ্য বলতে তখন আমরা বুঝতাম যে আমাদের শরীর স্বাস্থ্যর যদি কোন রকম অসুখ-বিসুখ হয়, হুম, তার শুশ্রূষা করা, তাকে সুস্থ করে গড়ে তোলা। এবার বর্তমানে ধরো মোটামুটি বিগত অনেক বছর ধরে আমরা একটা নতুন শব্দ শুনতে পাচ্ছি যে মানসিক স্বাস্থ্য। হুম, এই হুম, মানসিক স্বাস্থ্যটা কি? আজকাল অনেক বাচ্চারা থেকে শুরু করে ইভেন অনেক বড়, বড় হুম, মানে বয়সের হুম, যেকোনো বয়সের ছেলেমেয়েরাই এই মানসিক স্বাস্থ্যের সমস্যায় ভুগছে। হ্যাঁ, এই হ্যাঁ। ব্যাপারটা কি? মানে ওইটাই স্বাস্থ্য বলতে এখন আমরা শারীরিক স্বাস্থ্যই কিন্তু ১ম এই বুঝি। হ্যাঁ, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা আমরা বলছি এখন কারণ মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে। হুম, হ্যাঁ, এবং সেটা কম বয়সী মানুষদের মধ্যে খুব বেশি মাত্রায় তৈরি হয়েছে। এবার আমার তো একজন মানসিক স্বাস্থ্য কর্মী হিসেবে মনে হয় যে আ স্বাস্থ্য বলতে যখন আলাদা করে আমাদের মানসিক স্বাস্থ্য বলে দিতে হবে না, তখন হয়তো আমরা বুঝবো যে আমরা বেশ কিছুটা কাজ করতে পারলাম। সত্যি কথা। হ্যাঁ? কারণ দেহ, মন এই দুটোকে আলাদা করা তো যায় না। হুম, হুম, বা দেহটা বেশি ইম্পোর্টেন্ট, মনটা কম ইম্পোর্টেন্ট এই কথাটাও তো আর বলা যায় না। মানে হুম, একসময় তো হুম, এটাও বলা হতো। হুম, যে হুম, হুম। মনের সমস্যাটা নেগলিজেবল মানে ওটা হ্যাঁ, এক ধরনের লাক্সারি বা সেরে যাবে। মানে বাচ্চারা যখন এটাও বলে আমার মন খারাপ, অনেক সময় কিন্তু বড়রা বলে ওইসব ছাড় তো, হুম, হুম, কাজ হুম, করতে যাস না তাই। হুম, কিন্তু মন খারাপটা যে সে কোথা থেকে বলছে বা সেটার যে একটা হুম, গুরুত্ব আলাদা সেটা কিন্তু বোঝা দরকার এবং মানসিক স্বাস্থ্য একটা এমন পরিস্থিতি, একটা এমন স্থিতি, একটা এমন স্টেট অফ কন্ডিশন যেখানে আমি আমার দৈনন্দিন জীবনের যে চাপগুলো আসে, সেটা এই ধরো তুমি যে টাইম ঠিক করে একটা কিছু ধরে এখানে এলে হুম। বা আমিও যে আমার একটা কাজ সামলে তোমার সঙ্গে কাল ফোনেও কথা হলো, হ্যাঁ, হ্যাঁ, টাইমটা ঠিক করে এই যে এখন কথা বলছি, এগুলোও তো দৈনন্দিন জীবনের চাপ। ঠিক। এটা আমাদের হয়তো একটু হালকার উপরে হলেও অনেকের অনেক বেশি হতে হয়। হ্যাঁ, অনেকটা হ্যাঁ, দূর হ্যাঁ। থেকে আসতে হয়, অনেক হুম, ট্রাভেল হুম, করতে হয়, হুম। অনেক কাজের চাপ থাকে। আবার অনেকে দেখা যায় যে এই ছোট, ছোট বিষয়গুলো নিয়ে খুব anxiety তে ভোগে। হ্যাঁ, তো ওই দৈনন্দিন জীবনের চাপ যদি আমি মোটামুটি সামলাতে পারি, হুম, এই যে anxiety তে ভোগে তুমি বলছো যে ওই anxiety টা এলেও আমি বুঝছি যে আচ্ছা আমাকে এটা করতে হবে আমি করে নেব। হুম, হুম, কিন্তু হুম, যখন হুম, ওটাই আমার ভীষণ বেশি চাপ হয়ে যাচ্ছে, হুম। তখন কিন্তু ভাবতে হবে, বুঝতে হবে যে আমার মানসিক স্বাস্থ্যর জায়গাটা হয়তো খুব একটা ভালো নেই। কারণ আমি চাপটা সামলাতে পারছি না। আচ্ছা। এটা একটা মানসিক স্বাস্থ্যকে দেখার জায়গা। আরেকটা হলো যখন আমি আমার নিজের কাজ মোটামুটি প্রোডাক্টিভলি করতে পারছি। হুম, আমার হুম, যে কাজটা। হুম। এবার আমাকে সবসময় এক্সেল করতে হবে এর তো কিন্তু কোনো অর্থ নেই। ঠিক, ঠিক। কিন্তু আমার কাজটা আমি ডেলিভারেবলস আমার যেটা সেটা আমি করে নিতে পারছি। হুম, হুম, হুম। এটা আরেকটা। সেখানেও যদি একটা মানুষ নিজের কাজ করতে তার ইচ্ছেই না হয়, ধরো উঠে বসে কাজ মানে বেসিক কাজও যদি তার করতে ইচ্ছে না হয়, তখন বুঝতে হবে তার মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে অসুবিধা হচ্ছে কিছু। আরেকটা হচ্ছে যখন আমি আমার ভালো লাগার জিনিসগুলো, সেটা আমার কোনো একটা বিশেষ দক্ষতা হতে পারে, সেটা আমার কোনো একটা বিশেষ আম ধরো সিনেমা দেখতে ভালো লাগে ঠিক। বা থিয়েটার দেখতে ভালো লাগে। হুম, হুম। এই ভালো লাগার জিনিসগুলোও আমি মোটামুটি একটা মানে মাঝে, মাঝে ছুঁয়ে আসতে পারছি। ঠিক। হ্যাঁ? সেটাও কিন্তু তার মানে বুঝতে হবে যে আমি চালিয়ে নিচ্ছি। আমার মোটামুটি মনটাও ভালোই আছে। হুম, হুম, কারণ আমার হুম, ভালো হুম, লাগার কাজটাও করতে ইচ্ছে করছে। হুম। আর শুধু ইচ্ছে করছে এমন নয়, করার সময়টাও বের করতে পারছি আমি। ঠিক। এবং আরেকটা হলো যে আমি যখন আমার কমিউনিটির জন্য কিছু অবদান রাখতে পারছি। কমিউনিটি ইন দ্যা সেন্স যা কিছুই হতে পারে। হুম, 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 হুম। মানে আমি যেরকম কুয়ার এবং ট্রান্স কমিউনিটির মধ্যে কাজ করি, হুম, হুম, হুম। সেখানে সেটাও তাদের কমিউনিটি, হুম, হুম, হুম। আমাদের সবার কমিউনিটি হুম। এবং আবার যখন একটা মানুষ আমার পাড়াটাও কিন্তু আমার কমিউনিটি। ঠিক। যদি আমি আমার পাড়ার কুকুর আর বিড়ালদের খাওয়াই সেটাও কিন্তু আমার কমিউনিটির জন্য একটা কাজ করা হলো। হুম, 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 যদি হুম। আমি আমার পাড়ায় একটু গাছ পোঁতার একটা মানে ড্রাইভ নিই সেটাও হুম, কিন্তু আমার হুম, হুম। কমিউনিটির জন্য কাজ করা হলো। একদমই তাই। যেরকম আমরা কোভিড এর সময় দেখেছি সবাই কোনো না কোনোভাবে নিজের কমিউনিটির জন্য কিছু না কিছু করার চেষ্টা করেছে। একদম, একদম। এবং সেখানে কম বয়সীরা তো প্রচন্ডভাবে কাজ করেছে আমরা হুম, হুম, দেখেছি। হুম, হুম, তো এই ৪ টে জিনিস মোটামুটি যদি মানুষ করে উঠতে পারে, হুম। তাহলে বলতে হবে মানসিক স্থিতি মোটামুটি ঠিক আছে। ঠিক আছে। তার সঙ্গে আরেকটা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন জুড়েছেন যে যদি আমার মনে হয় যে একটা কোনো আপৎকালীন সিচুয়েশন এ হুম, হুম। সেখানে আমার যদি ভীষণ আমার গান গাইতে ভালো লাগে। এবার একটা আপৎকালীন সিচুয়েশন এ আমি তো হঠাৎ গান গেয়ে উঠতে পারবো না। না। আমার মনই দেবে না বা পরিস্থিতি আমাকে অ্যালাও করবে না। হুম, হুম, কিন্তু আমি আপৎকালীন সিচুয়েশন এ একটা ভারসাম্য বজায় রেখে চলতে পারছি। একটা ইকুইলিব্রিয়াম বজায় রেখে চলতে পারছি। হুম, হুম। এবং যখন পরিস্থিতি বেটার হচ্ছে, আমি আবার আমার
যে দৈনন্দিন জীবনে ফিরে আসতে পারছি। হুম, হুম, এখানেও হুম, আমি কোভিডের লকডাউনের উদাহরণ দেব। ওই সময় কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজ ঠিক করে করতে পারছিলাম না। কারণ হুম। অনেকের ওয়ার্ক ফ্রম হোম হচ্ছিল। পুরো লাইফটা বিশাল যখন চেঞ্জ, স্তব্ধ হয়ে একদম গিয়েছিল। স্তব্ধ এবং প্রচুর চেঞ্জ। হুম, হুম, অনলাইনে হুম, পড়াশুনো, হুম, অনলাইনে হুম, অফিসের কাজ, একটা হুম, অদ্ভুত চেঞ্জ, মানে তার সঙ্গে মেলাতেই সময় লাগছে, হুম, অসুবিধা হুম, হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, সারাক্ষণ মৃত্যুর খবর। হুম, 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 তখন হুম, কিন্তু এই যে ৪ টে জিনিস বললাম, হুম, হয়তো ঠিকভাবে আমরা করে উঠতে পারিনি। হয়তো একটা পেরেছি ঠিক, আরেকটা পারিনি। ঠিক, ঠিক, কিন্তু ঠিক। এখন যখন লকডাউন উঠে গেছে, হুম, প্রায় ২ বছর তো হয়েই গেল। হুম, হুম, তখন কিন্তু আবার আমরা নিজেদের দৈনন্দিন জীবনে ফিরে এসেছি। ঠিক। এমন অনেক মানুষ কিন্তু শুনেছি, অনেক না হলেও শুনেছি, একটা খবরও বেরিয়েছিল যে মহিলা নিজেকে এবং নিজের বাচ্চাকে বাড়ি থেকে বেরোতে দিতেন না। মানে লকডাউন উঠে যাওয়ার পরও। আচ্ছা, আচ্ছা, ভয়ে। ভয়ের চোটে, এবং বাড়িতে শুধু ওকে। খাবার অনলাইনে আনাচ্ছেন, জিনিসপত্র আনছেন, ডাঁই করে রেখে দিচ্ছেন, খাবারের প্যাকেট খুলছেন, খাচ্ছেন, মানে সেটার বীভৎস পরিস্থিতি। নিজে আর নিজের বাচ্চা, তারপরে ওনার পার্টনার, ওনার হাসব্যান্ড বোধহয় কোনো একটা মানে লিগাল কিছুর হেল্পে তাকে গিয়ে বাচ্চাটাকে অন্তত বের করে। কারণ নয়তো এটা একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে। আচ্ছা, আচ্ছা। এরকম মানুষ কিন্তু আছেন যারা লকডাউনের পর আর বাড়ি থেকে বেরোতে এখনো ভয় পাচ্ছেন। ভয় পান এবং এখনো মাস্ক লাগে। যদিও মাস্ক ব্যবহার করাটা ভালো। প্রয়োজন। হ্যাঁ, রাস্তাঘাটে যখন হ্যাঁ, আমরা হ্যাঁ। বেরোই তখন সেটা প্রয়োজন। কিন্তু ওই ভয়টা কিন্তু এখনো রয়ে গেছে। অনেকের আছে, সেখানে কিন্তু ভাবতে হবে যে তাদের মানে কতটা অ্যাংজাইটি তাদের মনের মধ্যে, কতটা ভয়। মৃত্যু ভয় কি চূড়ান্ত লেভেলে হয়েছে, হুম, বা ওই ছুঁয়ে ফেলবো, কিছু হয়ে যাবে, হুম, এই যে হুম, একটা হুম। ভয়, তার মানে কোথাও গিয়ে তাদের মানসিক স্থিতি ভালো কিন্তু নেই। একদমই তাই। হ্যাঁ? তার ফলে হুম, ওই যে ফিরে আসা, বাউন্স ব্যাক করা যেটাকে আমরা হুম, বলি, হুম, রেজিলিয়েন্স, হুম, হুম, ওইটাও কিন্তু আরেকটা কম্পোনেন্ট আমরা বুঝতে পারি হুম, হুম, হুম। যে আমি যাই কিছু হয়ে থাক না কেন, আমি আবার আমার দৈনন্দিন জীবনে ফিরে আসতে পারছি। এই যে মানসিক স্বাস্থ্য যে খারাপ হয় বা এটা ধরো একটা ইমব্যালেন্স সিচুয়েশন এ চলে যায়, এটা বেসিক্যালি কি, কি কারণের জন্য হতে পারে বলে মনে হয়? দেখো এখানে না আমরা একটা মানে আমরা বলি যে একটা তো মানুষের তার শারীরবৃত্তীয় জৈবিক একটা জায়গা থাকে। হুম, মানে বায়োসাইকোসোশ্যাল মডেল একটা আমরা বলি। হুম, যে একটা তাদের বায়োলজি নির্ভর। হুম, আরেকটা হচ্ছে, এবং একটা জিনগত প্রিডিসপোজিশন ও অনেক সময় থাকে। আরেকটা হচ্ছে কিন্তু যে তার মানে মননের কিছু একটা প্রিডিসপোজিশন আছে। হুম। এবং সেটাও কিন্তু অনেকটাই বায়োলজিক্যাল, শারীরবৃত্তীয় কিছু কারণ থাকে। নিউরোট্রান্সমিটারস এর ওঠাপড়া থাকে, আচ্ছা, আচ্ছা, এবং আচ্ছা। তারপরে জিনগত জায়গা থাকে। তারপরে আমাদের স্নায়ু রোগ অনেক সময় হয়, স্নায়ুর হুম, হুম, সমস্যা হয়। হুম। অনেক স্ট্রোক হতে পারে। সেগুলো তো আমার শারীরবৃত্তীয় কিছু তুমি হচ্ছে, তাই না? জিনগত কথাটা বললে পরে হুম। মনে পড়ল, মানে আমরা সচরাচর দেখি দেখবে কোনো ফ্যামিলিতে কোনো পার্সনরা থাকে, ওরা সবসময় হাসিখুশি থাকে। মানে ওদের জীবনে ধরো খুব বেশি কষ্ট আসলো, দুঃখ আসলো না, এটাকে খুব ইজিলি মানে এটাকে কাটিয়ে উঠে যায়। বা দুঃখের পরিস্থিতিতে ওরা খুব হাসিখুশি থাকে। আবার কোনো জায়গায় দেখবে খুব একটা ভালো আনন্দের মরশুম, তাও মুখ গোমড়া করে বসে রয়েছে। ওরা যে হয়তো হাসতে ভুলে গেছে, হাসতে পারছে না। এইটাও ওই মানসিক স্বাস্থ্যের আন্ডারেই পড়ছে পুরো হ্যাঁ, ব্যাপারটা। কিন্তু এটা পুরোপুরি জিনের ব্যাপার বলবোই না। মানে বলছি না, আচ্ছা, বায়োসাইকোসোশ্যাল মডেল। সবটা মিলিয়ে। বায়োলজি, সাইকোলজি হুম, এবং সোশ্যাল। আজকে ওই যে মানুষটা খুব সহজে অসুবিধা, কষ্টের জায়গা থেকে বেরিয়ে আবার হাসিখুশি হতে পারছে, হুম, হুম। তার হয়তো বড় হওয়াটাও হয়তো একটা বেশ একটা কোট আনকোট ফাংশনাল পরিস্থিতিতে বড় হওয়া। আচ্ছা, কোট আচ্ছা। আনকোট বলছি কারণ ফাংশনাল কথাটাও ভীষণ কনটেক্সচুয়ালাইজ, তাই হুম, না? হুম, আজকে হুম, ওই কোন পরিবারকে আমি ফাংশনাল বলবো? হুম, তাই না? আজকে ধরো যে পরিবারটা হয়তো তাদের দুবেলা খাওয়ার জোটে কি জোটে না তার ঠিক নেই। হুম, 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 কিন্তু হুম। হয়তো সেই পরিবারের সব মানুষই নিজেদের মধ্যে বন্ধনটা খুব স্ট্রং, এবং ওর মধ্যেই আছে একরকম ভাবে। চলে যাচ্ছে, একটা আনন্দে আছে। হুম, তারও হুম, কিন্তু হুম, লাইফ হুম। স্কিলস একটা অন্যভাবে ডেভেলপ হবে। তাহলে সেটাকে আমি ফাংশনাল বলব না? হুম, হুম, মানে হুম। একদমই, ফাংশনালটা ভীষণ একদমই। প্রেক্ষিত নির্ভর। বা হয়তো কোনো পরিবারে তাদের কোথাও কোনো মানে আ কোনো সমস্যা বা কোনো অভাব কিছুতে নেই। কিন্তু হয়তো প্রচন্ড বাড়ির মধ্যে ঝামেলা। হুম, 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 সেখানকার বাচ্চাটা হয়তো গোমড়া মুখে থাকাটাই দেখেছে, হুম, 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 ওটাই মানে থাকে সবাই। হুম, হুম, কেউই খুব একটা হুম, আনন্দ হুম। করতে পারে না, বা আনন্দ করতে গেলেই হয়তো একটা ভয় থাকে যে নিশ্চয়ই খারাপ কিছু হবে। ঠিক, ঠিক, এবার সেটা এই ফাংশনালিটিটাকে বা ডিফাইন করবো আমি কিভাবে? ঠিক, হ্যাঁ? ঠিক, ঠিক, সেই ঠিক। জায়গাটা, এবং ওই সেখানেই সোশ্যাল জায়গাটা ভীষণ ইম্পোর্টেন্ট। হুম, আমরা তো হুম, হুম, বলি সবসময় নেচার ভার্সাস নার্চার কথাটা আমরা হুম, বলি। হুম, হুম, এরমভাবে বাইনারিতে ভাবা যায় না। কিন্তু হুম, স্টিল হুম, একটা মানুষের ভেতরের মানে ভেতর মানে কি, সে যেটা নিয়ে জন্মেছে হুম, 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 যদি হুম, বলি আমি, হুম, এবং সে যেভাবে বড় হচ্ছে, হুম, এই দুটোই কিন্তু ভীষণভাবে তার উপরে প্রভাব পড়ে, এবং সে যেটা নিয়ে জন্মাচ্ছে সেটাকেও তো আবার সমাজ একভাবে পড়ছে, তাই না? হুম, হুম, ধরো হুম, আজকে হুম, যদি হুম, আমি ট্রান্সজেন্ডার মানুষের এক্সপেরিয়েন্স এর কথা বলি, হুম, সে কিন্তু একটা বাচ্চা কিন্তু এটা নিয়েই জন্মাচ্ছে যে একটা ধরো নারী চিহ্নিত শরীরের বাচ্চা, সে এটা নিয়েই জন্মাচ্ছে, তার ভেতর থেকে সে একটা ছেলে। হুম, 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 এবার হুম, সমাজ কিন্তু তাকে পড়ছে অন্যভাবে।
সমাজ বলছে তোমার নারী চিহ্নিত শরীর, তুমি একটা মেয়ে। তার কিন্তু নিজেকে যে সে নিজের একটা জায়গা গড়ে তুলবে, নিজের জায়গাটা অন্যকে বোঝাবে এবং অন্যে বুঝবে, সে জায়গাটাতে কোনো একটা সমস্যা হয়ে যাচ্ছে, তাই না? তারপরে এই বায়োসাইকো সোশ্যাল মডেলটা খুব ইম্পর্টেন্ট। এটা কিছুটা প্রাচীন মডেল ঠিকই, কিন্তু এটার একটা অর্থ এখনো দাঁড়ায়, কারণ সবকটাই খুব ইন্টারলিঙ্কড এবং একটা অপরকে ভীষণভাবে প্রভাবিত করে। ঠিক, 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 ঠিক। তুমি মোটামুটি এই যে অনেকদিন ধরেই তো মানসিক স্বাস্থ্যের উপরে কাজ করছো। বিভিন্ন তুমি পেশেন্ট ডিল করছো। তো কিরকম ধরনের পেশেন্ট আসে বেশি তোমার কাছে? হ্যাঁ, প্রথম কথা পেশেন্ট কথাটা আমি বলি না, কারণ আচ্ছা, মানে আমি তো ডাক্তার নই। আচ্ছা। তার ফলে এবং পেশেন্ট কথাটার মাধ্যমে না একটা ভীষণ প্যাথোলজাইজ করে দেওয়ার জায়গা ঠিক। আছে। হুম, হ্যাঁ? এবার মানসিক স্বাস্থ্য ভীষণভাবে প্যাথোলজাইজড হয়ে এসছে। তার জন্যই কিন্তু কেউ মানে আ যদি ধরো এখনো দেখি, যদি বাবা-মাদের কখনো বলি যে, "ওর কিন্তু খুব মনটা খারাপ। হুম, হুম। হয়তো একটা হালকা অবসাদের জায়গা তৈরি হচ্ছে, একটু ডাক্তার দেখিয়ে নেবেন।" বাবা-মারা ভীষণ দুঃখ পায়। আচ্ছা, তাহলে কি ও পাগল হয়ে গেল? পাগল বলে তো কিছু হয় না। আচ্ছা। মানে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে আরেকটা কথাও বলি, মানসিক স্বাস্থ্যকে কিন্তু আমরা একটা স্পেকট্রামের আকারে দেখি। হ্যাঁ, একটা কন্টিনিউয়াম। হ্যাঁ, হ্যাঁ? যেটার হয়তো দুদিকে দুটো পয়েন্ট আছে। একটা মেন্টাল ওয়েল বিইং, একটা মেন্টাল ইল বিইং। হ্যাঁ। কিন্তু মাঝখানে অজস্র লোকেশন আছে। অজস্র ছোট বিন্দু আছে, যেখানে তুমি, আমি, আমরা সবাই আছি। হুম, কেউ হয়তো একটু মেন্টাল ওয়েল বিইং এর দিকে ঘেঁষে আছি। হুম, 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 কেউ হয়তো হুম, একটু হুম। মেন্টাল ইল বিইং এর দিকে ঘেঁষে আছি। কি সুন্দর কথা এটা। এবং প্রপার এই যে বায়োসাইকোসোশ্যাল মডেল আবার আসছে, প্রপার কেয়ার থাকলে হুম, যে একটু খারাপ অবস্থায় আছে, হুম। সে কিন্তু উইথ প্রপার কেয়ার অ্যান্ড সাপোর্ট বেটারমেন্টের দিকে আসতে পারে। একদম। এবং যে হয়তো খুব ভালো আছে, একদম আনন্দে নেচে আছে, তার যদি পরিস্থিতি গন্ডগোল হয়ে যায়, সে কিন্তু খারাপের দিকে, দুঃখের দিকে চলে যেতে পারে। আমরা সাফারিং মানে আমি আমার কাজে সাফারিংটার উপরে ফোকাস করি। হুম, হুম, সিম্পটম হুম। তো আছে, সিম্পটম ডাক্তার দেখবেন, সিম্পটম সাইকোলজিস্ট বুঝবেন, তারা ডায়াগনোসিস করবেন, টেস্টিং করবেন। কিন্তু আমি যেহেতু একজন থেরাপিস্ট, আমি সাফারিংটার উপরে ফোকাস করার চেষ্টা করি। আচ্ছা, এবং আচ্ছা। সেখানে কিন্তু দেখি যে উইথ প্রপার কেয়ার অ্যান্ড সাপোর্ট একটা মানুষের কিন্তু খারাপ থাকার জায়গা থেকে, কষ্টের জায়গা থেকে সে ভালো জায়গায় আসতে পারে। আবার যার সেই সাপোর্ট কেয়ার নেই, সে ভালো থাকলেও কিন্তু সে অনেক সময় খুব কষ্টের জায়গাতে চলে যায়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চলাচলটা চলতে থাকে। এমন ভাবার কোনো কারণ নেই যে যার মনটা খারাপ, যে কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত, যার খুব রাগ হচ্ছে হুম, বা যার হয়তো খুব উদ্ভট চিন্তা মাথায় আসছে, সে কখনোই একটা ফেভারেবল জায়গায় যেতে পারবে না। এটা ভাবার কিছু নেই। হুম, হুম, আবার হুম, যে হুম। ভালো আছে, তার কখনো কোনো অসুবিধার সম্মুখীন হলে সে যে ওই দুঃখের জায়গায় যাবে না, এরও কোনো অর্থ নেই। এই চলাচলটা চলে, তার মানে পসিবিলিটিস আছে। আমি সেটাই বলার ঠিক, চেষ্টা ঠিক, করছি। ঠিক পসিবিলিটিস আছে। হ্যাঁ, তো এইখানে এই যে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের তুমি মানুষদের সঙ্গে ডিল করছো, কাজ করছো। তো কি ধরনের সমস্যা নিয়ে লোকজন হ্যাঁ, হ্যাঁ, বেশি তুমি আসে এটাই তোমার জিজ্ঞেস কাছে? করছি। মানে ওরমভাবে বলা যায় না। তবে আমি আমি মানে প্রধানত আমার কাছে কিন্তু কম বয়সী মানুষজনই আসেন। আচ্ছা। ধরো তোমার এই ১৬-১৭ বছর থেকে শুরু হচ্ছে। হুম, শুরু হয়ে তোমার ধরো ৩০-৩৫ অব্দি মানুষ আমার কাছে আসেন। আচ্ছা। এবার আমার একটা জিনিস যেটা ভীষণ আশাব্যঞ্জক লাগে, সেটা হলো যে এনারা মানসিক স্বাস্থ্যকে খুব গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, অন্তত বুঝছেন যে আমার হুম, কিন্তু হুম, এটাতে কষ্ট হচ্ছে, আমার কিন্তু হুম, একটু হুম, অসুবিধা হচ্ছে, আমার একটু সাহায্য নেওয়া দরকার। হুম, হুম, সাহায্য নেওয়াটাও তো ভীষণ প্যাথোলজাইজড ছিল একসময়, হুম, তাই না? হুম, যে হুম, হুম। কাউন্সেলিং এ যাবি, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, হ্যাঁ, ডাক্তার হ্যাঁ, দেখানো হ্যাঁ, তো দূরস্থান। এদিকে হ্যাঁ, আমরা হ্যাঁ। কিন্তু শরীর খারাপ হলে গুচ্ছ ওষুধ খাই। হুম, হুম, কিন্তু হুম। মন খারাপ হলে ওষুধ খাওয়া মানেই আমি পাগল হয়ে গেলাম। পাগল বলে তো কিছু হয় না। ঠিক, ঠিক, আজকে ঠিক। পাগল বলে যাকে আমরা বুঝি, হুম। তিনি যা কিছু করেন, আমরাও হয়তো কোনো না কোনো সময় সেটা ১-২ বার করে ফেলেছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। কিছু লোককে পাগল বলে দূরে সরিয়ে দিয়ে আমরা হুম। নিজেদের বলি আমরা খুব সুস্থ। এটাও কিন্তু একটা রাজনীতি যে ঠিক, ঠিক, ওরা ঠিক। পাগল, আমরা সুস্থ। এভাবে হুম, এভাবে তো হুম, দেখলে হয় না। হুম, 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 এবার তার জন্য যারা আসেন, হুম। আমি ভীষণ মানে সেই কম বয়সী মানুষদের সাধুবাদ দেব যে তারা আসছেন। তাদের সেই সাহসটা আছে, তাদের সেই ইচ্ছেটা আছে যে আমি ভালো থাকবো। ঠিক। এবং অনেক মানুষ কিন্তু ভালোই আছে, আরেকটু ভালো থাকতে চায়। হুম, 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 হ্যাঁ, হুম, মানে হুম, আমি খুব খারাপ আছি, আমার কোনো symptom formation হচ্ছে বলেই আমি আসছি, এটা সবসময় হয় এমনটাও নয়। আমি হুম, ভালো আছি, হুম, কিন্তু আমি রেগুলারলি আসছি, হুম, কারণ আমি হুম, ভালো থাকাটাকে রাখতে চাই। হুম। এবার কি ধরনের সমস্যা? একটা তো মানে সম্পর্কগত সমস্যা নিয়ে অনেক মানুষ আসে। সম্পর্কগত সমস্যা কারণ বেশি। এখন যেটা হচ্ছে, সম্পর্কের জায়গাটা কিন্তু অনেক একটা খোলা প্রান্তর হয়ে গেছে। হুম, আগে যেরকম আমরা দেখতাম যে ওই একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের প্রেম, ওই হুম, কাপলহুড, হুম, দুজনকার প্রেম। হুম, এবং আমাদের সমাজ বেশি করে কি দেখায়? একটা ছেলে আর একটা মেয়ের প্রেম। হুম, এবার আবারও বলছি যে আমার যেহেতু কাজের একটা বড় জায়গা হলো
কুয়ার এবং ট্রান্স মানুষের জীবন, ফলে সেখানে লেসবিয়ান কাপল আসেন, গে আইডেন্টিফাইড মানুষরা আসেন, ট্রান্সজেন্ডার মানুষরা আসেন, আসেক্সুয়াল মানুষরা আসেন, যাদের সেক্সুয়ালিটির সংজ্ঞাটাই পুরো অন্য। হ্যাঁ, নানা রকমের প্যানসেক্সুয়াল মানুষরা আসেন, বাইসেক্সুয়াল মানুষরা আসেন। এবার অনেক মানুষ কিন্তু পলিঅ্যামারাস, মানে যার অনেক অনেক একাধিক পার্টনার, এবং মানে সম্পর্কের ডেফিনেশন আমরা নানা ভাবে কিন্তু দেখি এখন। এবং শুধু কোয়ার অ্যান্ড ট্রান্স মানুষ ছাড়াও যদি আমি সিস হেট মানুষই ধরি, সেখানেও সম্পর্কের ডেফিনেশন কিন্তু বদলাচ্ছে। হ্যাঁ, কারণ এখন প্রচুর এই যে মানে বাম্বল, টিন্ডার, হিঞ্জ, গ্রাইন্ডার, প্রচুর আমরা ডেটিং সাইটস, এতে সমস্যা আছে, প্রচুর সমস্যা আছে, লোকে নানাভাবে সমস্যায় পড়ে, ট্রমা হয়ে যায় মানুষের। কিন্তু স্টিল মানুষের কিন্তু অনেক একটা মানে কি বলবো, মানে আমি আমার পছন্দ মতন মানুষ খুঁজে নিতে পারবো, এবং পছন্দ মতন মানুষ খোঁজা মানেই যে তার সঙ্গে আমি একটা প্রেমের সম্পর্কে চলে গিয়ে সংসার শুরু করে দিলাম তাও নয়। আমার তার সঙ্গে হয়তো কিছু বিশেষ সময় কাটাতে ভালো লাগে, কিছু বিশেষ মুহূর্ত কাটাতে ভালো লাগে, কিছু বিশেষ অ্যাক্টিভিটি ভালো লাগে। এই যে এটা একটা লিবারেটিং জায়গা, যেরকম এখান থেকেই আবার সমস্যাও তৈরি হয়, কারণ মানে সম্পর্কের সমীকরণগুলো সেটা জটিল হয়ে গেছে। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে সম্পর্ক জড়িত অনেক, এই মন খারাপ, আমার ব্রেকআপ হয়ে গেল, বা আমার পার্টনারের অন্য কাউকে পছন্দ হলো, বা আমার অন্য কাউকে পছন্দ হলো একটা সম্পর্ক থাকাকালীন, বা আমি আমার পার্টনারকে যেভাবে দেখতাম সে বদলে যাচ্ছে, বা আমি সম্পর্কের মধ্যে থেকে বুঝতে পারছি আমি এই মানুষটা নই, আমি একটু অন্য রকমের মানুষ। ব্রেকআপ জনিত সমস্যা তো আসে, মানে সেটা সবসময় ছিল, তার সঙ্গে সঙ্গে এগুলো ভীষণ ভাবে আসছে। আচ্ছা, এই ধরনের প্রবলেম গুলো যদি আসে তখন কিভাবে বেসিক্যালি ডিল করো, মানে এইটার সলিউশনটা কি হতে পারে? এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, সলিউশন দেওয়ার কোনো কাজই আমার নয়। আচ্ছা, মানে কাউন্সেলিং বা থেরাপি ইজ নট আ ভেরি সলিউশন ওরিয়েন্টেড মানে প্রসেস। কথা বলার মাধ্যমে, এটা তো টকিং থেরাপি, কথা বলার মাধ্যমে সেই মানুষটাকে একটা স্পেস দেওয়া, একটা নিরাপদ জায়গা দেওয়া, যেখানে সে নিজের মনের কথাটা বলতে পারবে। আচ্ছা, এবং যখন একটা মানুষ কথা বলে সে কিন্তু নিজে শোনেও তার কথাটা। হ্যাঁ, তাই। হ্যাঁ, তারপরে তার ক্ল্যারিটি ওইখানেও বাড়ে। এবং আমরা এখনকার জীবনে আমরা তো খুব ব্যস্ত, এখনকার জীবন বলে না, সবসময় আমরা ব্যস্ত, এখন ব্যস্ত আরো বেড়েছে। এবার আমরা একটা লোকের কথা দুদণ্ড মন দিয়ে শুনবো সেটা হয়ে ওঠে না, কারণ এবং আমি যে একটা নিউট্রাল অবজেক্ট, নিউট্রাল জায়গা থেকে যে শুনবো সেটাও হয়ে ওঠে না, আমি জাজমেন্টাল হয়ে যাই। কাউন্সেলিং স্পেসটা তো নন জাজমেন্টাল, এবং এটা একটা কনফিডেন্সিয়াল স্পেস। এখানে এসে যখন একটা মানুষ কথা বলছে সেখানেই তার একটা আরাম হয়, সে নিজে শোনে, তার কথাটা একজন মন দিয়ে শুনছে, তার মানে হলো আমার কথার গুরুত্ব আছে, আমাকে একটা মানুষ আনকন্ডিশনালি গ্রহণ করছে, আমার সঙ্গে একটা মানুষের এমন একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে আমি মন খুলে কথা বলতে পারি, আমার কিছু ঢাকতে হবে না, সে মানুষটা আমায় জাজ করবে না। এটা তো প্রথম, মানে এটাই ভিত্তি। এবং তারপরে আস্তে আস্তে কথা বলার মাধ্যমে সে কি চায়, খুব ইম্পর্টেন্ট। আমি যেহেতু ফেমিনিস্ট কাউন্সেলিং এর জায়গাটা ভীষণভাবে আমার 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 মানে আমার প্র্যাকটিসের একটা ভিত্তি প্রস্তর, সেখানে প্রতিটা একটা মানুষ কি চায়, আমি ধরো জেন্ডার বেসড ভায়োলেন্স এর যারা সার্ভাইভার তাদের নিয়েও কাজ করি। ফলে আমাদের সমাজে ধরো মেয়েদের এখনো অবধি যা স্ট্রাকচার চলছে, খুব একটা জিজ্ঞেস করা হয় না তুমি কি চাও। আমি জেনারেলাইজ করছি না, এখন অনেক ক্ষেত্রে মেয়েদের অনেক জায়গা তৈরি হয়েছে, কিন্তু তাও। এবং কুয়ার এবং ট্রান্স মানুষদের তারা কি চায়, তারা যা চায় সেটা তো সমাজ মেনেই নিচ্ছে না। তার ফলে যেই মুহূর্তে এই স্পেসটায় একটা মানুষকে জিজ্ঞেস করা হয় তুমি কি চাও, বা কিভাবে জীবনটাকে দেখতে পারলে তোমার একটু ভালো লাগতো, বা কি হলে তুমি একটু বেটার থাকতে, এটাও তাকে ভীষণ ভাবায়, এবং এটা তাকে ভীষণ একটা রিঅ্যাসুরেন্স দেয় যে আমার চাহিদাটারও একটা মূল্য আছে। কারণ সেটা ফর দ্য লংগেস্ট টাইম এটাই দেখে এসেছে যে আমি যেটা চাইছি সেটা ভুল। হ্যাঁ, তার ফলে একটা কোনো যেন একটা অভিজ্ঞতাটা একটা নতুন অভিজ্ঞতা হয়, যে আমার চাহিদা, আমি যেটা চাইছি বা আমি যেটা ভাবছি সেটা ভুল নয়। এটা যেরকম একটা হয়, ধরো কেউ যদি কিছু এমন কিছু ভাবে যেটা হয়তো সে ঠিক করে উঠতে পারছে না, বা কোথাও গিয়ে মনে হচ্ছে সমস্যাজনক, সেটাও আলোচনার মাধ্যমে উঠিয়ে আনা যায়। এটা একটা আলোচনার জায়গা, যেখানে আমি মানে যেহেতু আমি আমার প্র্যাকটিসে ন্যারেটিভ প্র্যাকটিস এন্ড আইডিয়াস বলে এক ধরনের থেরাপিউটিক অ্যাপ্রোচ ইউজ করি, সেখানে আমরা এটাকে কো ওয়ার্কিং বলি। মানে আমি কোনো রিসোর্স নই, আমি একজন মানুষ আর একজন মানুষ আমার কাছে এসছে, আমরা দুজনে মিলে একটা কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এইগুলো করো বলে দেওয়ার সেই মানে আমার কোনো সেটা জায়গায় নেই, আমার কাজই নয় সেটা। আমরা দুজনে মিলে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি, একটা রেজলিউশনের জায়গা, সলিউশন একটা রেজলিউশনের জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি, যেখানে হয়তো আমি একটু ভালো থাকতে পারবো, একটু বেটার থাকবো।
আচ্ছা আচ্ছা। সমস্যা কি চলে যায় হুট করে? তা তো যায় না। না, যায় না। ধরো যে মানুষের একটা অ্যাংজাইটির জায়গা ভীষণ ভাবে একটা অ্যাংজাইটি, বদ্ধপরিকর একটা অ্যাংজাইটি জায়গা আছে, যে সবসময় তার মনে হচ্ছে এটা হলে ওটা হবে, ওটা হলে সেটা হবে, ওভার থিঙ্কিং হচ্ছে, অবসেসিভ থট আসছে। তার সঙ্গে আমি তো কোনো ম্যাজিক, কেউ তো কোনো ম্যাজিক করবো না যে পুরো ব্যাপারটা চলে যাবে। তাকে ওষুধ খেতে হতে পারে প্রয়োজনে, যখন সে দেখছে তার কিছুতেই থামছে না, একটা কেমিক্যাল জায়গা, একটা নিউরো ট্রান্সমিটার গত কিছু একটা ইমব্যালেন্স হচ্ছে, তখন তাকে ওষুধ খেতে হবে। বা ধরো অন্যান্য, মানে যেটা বললাম ওই বায়োসাইকোসোশ্যাল মডেলে, যে ভেতরে জৈবিক কিছু একটা অসুবিধা হচ্ছে, শারীরবৃত্তীয় কিছু সমস্যা হচ্ছে, ওষুধ খেতে হবে। আদারওয়াইজ কথা বলার মাধ্যমে একটা হিলিং, আচ্ছা, যে আমি মানে এটা বদল হওয়া, অনেক সময় মানুষের মনে হয় যে এই পরিস্থিতি আর বদলাবে না, যেন একটা ডুমসডে, কিন্তু বদল হওয়া যে সম্ভব, কিছুটা হলেও যে একটু ভালো থাকা যাবে, বা একটা মানুষ আছে যে তোমার কথাটা শুনবে এবং তোমায় বিশ্বাস করছে, এইটাই একটা অল্টার্ড এক্সপিরিয়েন্স বলি আমরা, একটা অল্টার্ড এক্সপিরিয়েন্স হয়। ওকে ওকে ওকে। আমি এই জায়গাটা থেকে তোমাকে জাস্ট একটা মানে এই প্রসঙ্গের বাইরে একটা প্রশ্ন করতে চাইছি। যেহেতু তুমি কুয়ার কমিউনিটি নিয়ে অনেক দিন ধরে কাজ করছো এবং তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছো, তো একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে তুমি সমাজকে এই ব্যাপারে কি বলতে চাও? এই যে দেখছো যে সমাজ বিভিন্ন জায়গায় তাদের দাবি দাওয়াগুলো মেনে নিচ্ছে না, যেটা হয়তো তাদের কাছে ঠিক, সমাজের কাছে সেটা ভুল মনে হচ্ছে, এই ব্যাপারটার দিকটা তুমি কিভাবে দেখছো এবং তুমি সেই ক্ষেত্রে সমাজকে কি বার্তা দিতে চাইছো? সমাজকে বার্তা দেওয়া বিশাল কাজ, অত মানে হ্যাঁ আমরা চেষ্টা করি, তাও আমি জানি হয়তো এই পডকাস্টের এই জায়গাটা থেকে একটা কন্ট্রোভার্সি তৈরি হতে পারে, বাট তাও আমি চাইবো এই পডকাস্টটা দেখে যদি দুজন মানুষও একটু নিজেকে বুঝতে পারে সেই জায়গাটা, হয়তো সেটাই একটা লাভের জায়গা। নিশ্চয়ই। দেখো, বৃহত্তর সমাজকে, মানে বৃহত্তর সিস হেটেরোপেট্রিয়ার্কাল সমাজকে আমি এই কথাটাই বলতে চাইবো, যে তারা মানে মানুষের না একটা মানে পিতৃতান্ত্রিক সমাজের নিয়ম মেনে চলেন যারা, তাদের একটা অদ্ভুত ধারণা হয় যে আমি যেটা চোখে দেখছি বা বুঝছি সেটাই সব, তার বাইরে কিছু হতে পারে না। এবার আমাদের পিতৃতান্ত্রিক সমাজ তো বেঁধে দিয়েছে দুটো জেন্ডার, দুটো বাক্স দিয়ে দিয়েছে, এবং বাক্সগুলো কি করে করলো? শরীর দেখে করলো। দুটো মানুষের দু ধরনের শরীর দেখে বললো এ ছেলে এ মেয়ে। এবার ওই শরীরগুলো যে এই ছেলে মেয়ে বলেও তো আবার ক্ষান্ত হচ্ছে না, এ ছেলে হলে এগুলো কাজ, এরম এরম গুলো হবে, এবং এ মেয়ে হলে এরম এরম হবে। এবং ওই ওরম হওয়াটা তো সে, যেটা বললাম যে সে তো নিজে ঠিক করছে, নিজে চাইছে, যেটা তার ভেতরের ইচ্ছে, ভালো লাগা, বোধ, তার নিজের সম্বন্ধে বোধ, সে তো সেইরকম ভাবে বড় হতে চাইবে। এবার তার মানে ওই দুটো বাক্সকে কুয়ার ট্রান্স মানুষরা বারবার প্রশ্ন করছে, কারণ পিতৃতান্ত্রিক সমাজ, সিস হেটেরোপেট্রিয়ার্কাল সমাজ বলছে কি দুটো শরীর হয়, দুটো সেক্স হয়, মেল ফিমেল, তার থেকে দুটো জেন্ডার হচ্ছে ম্যান ওম্যান, তার থেকে একটাই সেক্সুয়ালিটি হচ্ছে হেটেরোসেক্সুয়ালিটি, এভাবে ছকে দিয়েছে। এবার কুয়ার এবং ট্রান্স মানুষরা এই ছকটাকে ভাঙছে, বলছে এমনটা হয় না, শরীরও নানা রকমের হয়, কারণ ইন্টারসেক্স মানুষরা আছেন, তাদের শরীর অন্য রকম, হ্যাঁ, এবং এটা ভেরিয়েশন, এটা কোনো ডিভিয়েশন নয়, এটা পুরোই অনন্যতা। ইন্টারসেক্স টার্মটা যেহেতু উঠে আসলো, এটা একটু বুঝিয়ে দাও। ইন্টারসেক্স মানুষের ধরো তাদের শারীরিক গঠন, তাদের যৌনাঙ্গের গঠন অন্য রকম হয়, আমি এইটুকুই বলবো, কারণ এটা ভীষণ একটা মানে এক্সপার্ট মানুষ এটা সম্বন্ধে বেশি কথা বললে ভালো, কিন্তু তাদের শরীরের যে মানে অনেক সময় বলা হয় যে তাদের মানে যৌনাঙ্গের ঠিক ঠিক নাকি পরিণতি হয় না, বা ঠিক ঠিক আমি ওই কথাটাকে প্রশ্ন করি, এই ঠিক ঠিক পরিপূর্ণতা জিনিসটা কি, খায় না মাথায় দেয়, তাদের যৌনাঙ্গের জায়গা অন্য রকম হয়, এবং সেটা নানা রকমের হতে পারে। ফলে ইন্টারসেক্স মানুষরা কিন্তু তাদের যে মুভমেন্ট বাইরের দেশগুলোতে হয়, যেখানে বলছেন যে আমাদের শরীরটা আমাদের, এবং আমাদের শরীর নিয়েই আমাদের থাকতে দাও, তোমরা অস্ত্রোপচার করে শরীর বদলে ফেলো না, কারণ ইন্টারসেক্স বাচ্চাদের তো অস্ত্রোপচার করে শরীর বদলে ফেলা হয় তাদের মানে বলার আগেই। একজন মানুষের সঙ্গে আমি কাজ করেছি অনেক দিন ধরে, তিনি একজন ইন্টারসেক্স মানুষ, এবং তাকে একটা মেয়ে হিসেবে বড় করা হচ্ছিল, ঠিক আছে, তার একটা মজা আছে, আমাদের সমাজে মেয়ে হিসেবে বড় করলে মেয়ের যারা করা তারা করে, কিন্তু সাধারণত মেয়ের ফ্রক তুলে লোকে দেখবে না, ঢেকে রাখা যাবে মেয়েকে, ঘরের মধ্যে রাখা যাবে বাচ্চা মেয়েকে, এবং বাচ্চা মেয়েকে নজরদারিতে রাখা যাবে, কিন্তু বাচ্চা ছেলের প্যান্ট খুলে দেওয়া তো আমাদের পাড়ার দাদা কাকা জ্যাঠা বাবাদের একটা মানে অধিকারের মধ্যে পড়ে, খেলা, মানে কি বিভৎস খেলা, মানে সেটা যে বাচ্চারা একটা ট্রমা হতে পারে সেটা তো মানতেও আসছে না। এবার ওই বাচ্চাটিকেও কিন্তু ওই মানুষটিকেও মেয়ে বাচ্চা হিসেবে বড় করা হচ্ছিল, কিন্তু একটা বয়সের পর থেকে সে দেখলো, সে বলতে শুরু করলো যে আমার এটা নিয়ে ভালো লাগছে না খেলতে, আমার অন্য জিনিসটা নিয়ে খেলতে ভালো লাগছে, একটু সে নিজের মতন করে তার জেন্ডার এক্সপ্রেশন করতে শুরু করলো, এবং সে বেছে নিল সে একটা ছেলে।
আচ্ছা। হ্যাঁ, এবং তার কিন্তু কোনো অস্ত্রোপচার হয়নি, কারণ তার আর্থসামাজিক অবস্থা ভালো নয়। হুম, হুম। কিন্তু সে কিন্তু একজন পুরুষ, এবং তার এই যে আমাদের যে শরীরের মধ্যে একটা তো বাইরের অ্যাপিয়ারেন্স দেখে বোঝা যায় যে সে তার মানে তার শারীরিক যে বাইরের যে অ্যাপিয়ারেন্স সেটা হুম, দেখে তাকে বোঝা যেতে পারে, হুম, হুম, এবং সেটা দেখেই তাকে বুঝে একটা যদি তার মানে ওই জেন্ডার দেখে দেওয়া হয় সেটা হুম, কিন্তু সমস্যা, কারণ তার ভেতরে কি আছে, হুম, কি হুম, ধরনের হুম, অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটাও একটা হুম, ব্যাপার আছে। হুম, হুম, এবার এবার এমনটাও হতে পারে যে কিছু মানুষের হয়তো হরমোন, মানে হুম, ধরো যে হরমোনে দারুগর্ভ গজাচ্ছে, হুম, ধরো ইস্ট্রোজেন, প্রজেস্টেরন আর টেস্টোস্টেরন হুম, সবাইকার শরীরেই আছে। হুম, এবার কিছু শরীরে টি টি হরমোন বেশি হয়, হ্যাঁ, কিছু শরীরে প্রজেস্টেরন, ইস্ট্রোজেন বেশি হয়। হ্যাঁ, এবার টি হরমোন বেশি হলে দারুগর্ভ গজাবে। হুম, এমনটাও তো হতে পারে যে একটা মানুষের তার হুম, শরীরটা নারী চিহ্নিত শরীর, হুম, কিন্তু তার টি হরমোন বেশি, তার ফলে তার দাড়ি গোঁফ গজাচ্ছে। হুম, এমন মানুষ হুম, তো হয়। হয়, হয়, ফলে এক্সাক্টলি। আমি হুম, তার দাড়ি গোঁফ দেখে বলে দিলাম সে একজন পুরুষ, মানে আমাদের সমাজ খুব সহজে যেটা দেখছে গোদা হবে সেটাই বলতে চায়, হুম, হুম, কিন্তু ভেতরে ঢুকে সে আর কিছু বোঝে না, হুম, হুম, এবং হুম, তাকে দেগে দেয়, শুধু বলতে চায় না, তাকে লেবেল করে দেওয়া হয়, ঠিক, যেটা ঠিক। খুব সমস্যা। এবার এই যে মানুষটি, ইন্টারসেক্স মানুষটি, ওর কিন্তু দাড়ি গোঁফ, সে তো পুরুষ, একজন সম্পূর্ণ পুরুষ, হুম, হুম, কিন্তু হুম। তার একটা ইন্টারসেক্স কন্ডিশন আছে, ইন্টারসেক্স কন্ডিশন বলি আমরা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হুম, এবং সে যেকোনো মানে যেকোনো একজন মানুষের মতনই একজন মানুষ। হুম, 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 এবার হুম, ইন্টারসেক্স হলে এত মাথা ব্যথা কেন তাহলে হবে? মানে ওই কোনো একটা বাক্সে ঢোকানো যাচ্ছে না, এবং হুম, আমরা অন্যান্য বাক্স তৈরি করব না। ওই হ্যাঁ, দুটো বাক্সই হ্যাঁ। তো মাথায় ঢুকে গেছে। হুম, হুম, এবং হুম, আরেকটাও তাদের, এবং ইন্টারসেক্স মানুষ বলো, তারপরে ধরো তোমার লেসবিয়ান আইডেন্টিফাইড মানুষ বলো, গে আইডেন্টিফাইড মানুষ বলো, আসেক্সুয়াল মানুষ বলো, বা ধরো যেসব মানুষরা বলছে যে আমরা রিপ্রোডাকশন এর জায়গায় যেতেই চাই না, হুম। তাদের নিয়েও তো সমাজের খুব মাথা ব্যথা। হ্যাঁ, প্রচুর, হ্যাঁ, প্রচুর। কারণ হ্যাঁ। রিপ্রোডাকশন না হুম, হলে তো হুম, সমাজ এই যে পিতৃতান্ত্রিক সমাজ হুম, হই হই করে চলতে পারবে না। হুম, 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 পিতৃতন্ত্রের ধ্বজা কে বইবে? হুম, হুম, এবং তোমার অর্থনীতিরও একটা মানে এই যে বিয়ে, বাচ্চা, হুম, এগুলো তো বিশাল মার্কেট। হ্যাঁ। ফলে অর্থনীতিও ওখান থেকে বলবে হুম, আহারে আমার জিনিসকে কিনবে। হুম, এবং হুম, হুম, রাজনীতিরও খুব সমস্যা, কারণ ভোট হুম, ব্যাংক। হুম, 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 ফলে হুম, এটা কিন্তু মানে এই যখনই আমরা মানসিক স্বাস্থ্য, মার্জিনালাইজেশন নিয়ে কথা বলবো, হুম, তখন কিন্তু আমাদের এটা এই পিতৃতান্ত্রিক প্রেক্ষিতটাকে বারবার আনতে হবে এবং প্রশ্ন করতে হবে। হুম, হ্যাঁ, ফলে এ উম আ মানে সেই জায়গাটায় ইন্টারসেক্স কন্ডিশন এর কথাটা সেটাই বললাম, যে ইন্টারসেক্স মানুষরা দেখিয়েছেন যে বিভিন্ন রকমের শরীর হয়। তো তার জন্য মানে দুটো যৌনাঙ্গ বাইরে থেকে তুমি দেখে বলে দিচ্ছ এ ছেলে এ মেয়ে। হুম, তার ভেতরের যে যৌনাঙ্গর ভেতরের যা যা থাকে হুম, সেগুলো কি আছে কি নেই, হরমোন কি হচ্ছে কি নেই, সেগুলো তো দেখছো না তোমরা। হুম, হুম, তারপরে হুম, তোমার হুম, ক্রোমোজোমাল যে মানে কি বলো ওটাকে, ক্রোমোজোমাল পিকচারটা, সেটাই বা কি সেটাও তো দেখতে হবে তোমাকে। সবকিছু হুম, হুম, মিলিয়ে তো দেখতে হবে, এবং তারপরে তার সঙ্গে তার নিজের বোধ আছে যে আমি কি, এক্সাক্টলি, সেইটাকে তো কেউ গুরুত্ব দিচ্ছে না। এক্সাক্টলি। ফলে ইন্টারসেক্স মানুষরা দেখালো যে দুটো সেক্সের গল্প শেষ করলে হবে না। হুম, 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 এরপরে ট্রান্সজেন্ডার মানুষরা বললেন যে হুম, আমরা তো ছেলে মেয়ে এই দুটো বক্সে থাকছি না, হুম, বা থাকছি কিন্তু আমাদের শরীর অন্য হয়ে যাচ্ছে। হুম, এবং জেন্ডার ফ্লুইড, জেন্ডার নন বাইনারি, জেন্ডার কুয়ার, এই মানুষরা বললো আমরা তো বক্সগুলোকেই প্রশ্ন করছি, তাহলে ওই বাক্স কেউ প্রশ্ন করা হচ্ছে, চ্যালেঞ্জ করা হচ্ছে। এবং মানে হোমোসেক্সুয়াল মানুষ, বাইসেক্সুয়াল মানুষ, আসেক্সুয়াল মানুষ, প্যানসেক্সুয়াল মানুষ, এনারা সবাই বলছেন, আরো যা যা সেক্সুয়ালিটি আছে, বলছে যে হেটেরোসেক্সুয়ালিটির বাইরে তো এত কিছু আছে, হুম, তাহলে ওই একটা হেটেরোসেক্সুয়ালিটি দিয়ে তো গল্পটা সাজালে চলবে না, হুম, 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 মানে দাঁড়াবেই না জিনিসটা, মানুষের হুম, জীবনের গল্প দাঁড়াবে না। হুম, তোমরা তোমাদের পিতৃতন্ত্রের গল্প দাঁড় করাতে পারো। হুম, তার ফলে কুয়ার এবং ট্রান্স মানুষরা প্রতি পদক্ষেপে প্রশ্ন করতে করতে যাচ্ছে। তার জন্য আমাদের মানে এই যে বৃহত্তর সমাজের এই যে একটা বজ্র কঠিন নিয়ম, হুম, এইটাকে তারা ভাঙছে। হুম, এবার সমাজ তাদের মানতে পারছে না তো। সমাজ তো বলছে যায় যায় রব উঠছে। একদম, একদম। তাই না? হ্যাঁ, পিতৃতন্ত্র গেল। হ্যাঁ, তাদের সমাজ তাদের জীবনটাকে কঠিন করে দিচ্ছে। হুম, আজকে একটা জিনিস ভীষণভাবে আমি এখানে বলতে চাই, যেহেতু তুমি বললে একটা অ্যাওয়ারনেস এর জায়গা, যে অনেক সময় মানুষ বলে যে তুই এরকম বলেই তোর এত কষ্ট। হ্যাঁ, হুম, এটা সত্যি কথা। হ্যাঁ, হুম, হুম, এটা কিন্তু হুম। নয়। এবং অনেক জায়গাতে বলা হয়েছে যে ভগবানের সরি অভিশাপে এরকম হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, ডাইনি ধরেছে, হ্যাঁ, পেতনি হ্যাঁ। এই ধরনের কথাও কথাও মানে শোনা শোনা যায়। যায়। হ্যাঁ, এবার একদমই। আমি যদি ব্যাপারটাকে উল্টে দেখা যায় যে হুম, সমাজটা এরকম বলে আমার এরকম কষ্ট। হুম, 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 সমাজ হুম, তো আমাকে আমার জায়গা দিচ্ছে না। হুম, সমাজ আমাকে হুম, সারাক্ষণ বলছে ছক্কা মগা, লেডিস বৌদি, হুম, 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 ছেলে হিজড়ে বলো আবার এখন। ট্রান্স হুম, হুম, ম্যাসকুলিন মানুষদের ছেলে হিজড়ে বলছে শুনছি। এবার হিজড়া একটা প্রফেশন, সেটা কোনো হুম, ডেরোগেটরি ল্যাঙ্গুয়েজই নয়। কিন্তু হুম, মানুষ তো ইউজ করছে খারাপভাবে। একদমই, একদমই তাই। তাই না? হুম, 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 হিজড়া একটা জীবনবোধ। হুম, হুম, ওটা কোনো হুম, ডেরোগেটরি ল্যাঙ্গুয়েজ নয়। হুম, কিন্তু মানুষ ইউজ করছে ওরমভাবে।
তার ফলে সমাজ, বৃহত্তর পিতৃতান্ত্রিক সমাজ এত চ্যালেঞ্জ তৈরি করে দিচ্ছে যে জীবন ভালো করে বাঁচার জায়গাগুলো ভীষণ কমে যাচ্ছে। যদিও আমি তাও বলবো যে এখন অনেক আলোচনা হচ্ছে, এখন অনেক কথা হচ্ছে, এটা একটা ভীষণ হোপফুল জায়গা। এবং এই কথা যে এত বেশি হচ্ছে, এর জন্য আমি পার্সোনালি থ্যাংক ইউ বলবো কম বয়সী মানুষদের। ওরা কিন্তু অনেক অনেক ওপেন টু ডিসকাশন। হ্যাঁ, এখানে একবার দুজন কম বয়সী মানুষ কাপল কাউন্সিলিং এ এসেছিল। তো যে মানুষটা ছেলে হিসেবে নিজেকে আইডেন্টিফাই করে এবং সে একজন সিস ম্যান, সে এবং তার সঙ্গে যে এসেছিল সে একজন সিস ওম্যান, কিন্তু সে বাইসেক্সুয়াল। আচ্ছা, এবার ওরা মজা করতে করতে বলছে, মানে ওদের একটা ব্রেকআপ হতেও পারে এরকম একটা ব্যাপার, সেজন্যই কথা বলতে এসছে। তো মেয়েটা ছেলেটাকে বলছে, দেখ আমার কিন্তু অনেক অপশন, তোর কিন্তু অপশন কম। মানে এই যে ওরা কিন্তু একটা প্রেমের সম্পর্কই তখনও অবধি আছে। এই একটা প্রেমের সম্পর্কে যে এই কথাটা বলা যায়, এই ওপেননেসটাও তো খুব ইম্পর্টেন্ট। এবং ছেলেটি কিন্তু মজা করে শুনছেও যে সত্যি তো আমাকে আবার ভাবতে হবে, কি করি তুই বল। মানে এই যে একটা স্বচ্ছন্দ কথাবার্তা, এটা কিন্তু ভীষণ, আমার মনে হয় ভীষণ ওয়েলকামিং। ঠিক। তো এই যে মোটামুটি এই ধরনের সম্পর্ক রিলেটেড সমস্যাই তো বেশি আসছে। সামনে শুধু সম্পর্ক রিলেটেড বলবো না, সম্পর্ক, তারপরে আমি কি করব, পড়াশুনো কি করতে পারবো। এবার একটা জিনিস কি, এটা বলতে আমার খুব কষ্টই হয়, কিন্তু এটা না বলে তার উপায় নেই। এই লকডাউনের মধ্যেই 24 ঘন্টা যে আমরা সবাই বাড়িতে বন্ধ হয়ে গেলাম, নেটাল ফ্যামিলি ভায়োলেন্স জিনিসটা সবসময়ই ছিল। লকডাউনের পর কিরকম ভয়ঙ্কর ভাবে চোখের সামনে চলে এসছে। বাবা মাদের সন্তানকে নিজের সম্পত্তি ভাবাটা বন্ধ করা দরকার। বাচ্চা আমার সম্পত্তি নয়। বাবা মারা কিন্তু ভয়ঙ্কর ভাবে ভায়োলেট করে বাচ্চাকে। বাচ্চার বাউন্ডারি রাখতে, বাচ্চার যে একটা বাউন্ডারি আছে সেটাই তারা মানতে চায় না। বাচ্চার সব আমায় জানতে হবে। বাচ্চা আমার মানে আমার পারমিশনের বাইরে গিয়ে কিচ্ছু করবে না, এবং সবসময় সে বাচ্চা, সে আর বড় হচ্ছে না। এবার এটা তো ভীষণ মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে যে তার যে এজেন্সি, তার যে অটোনমি আমি মানছি না। এখানে একটা খুব সুন্দর একটা থিওরি আছে, এই থিওরির কথা আমি সব জায়গাতে বলি কারণ আমার খুব ভালো লাগে। ডেসি এবং রায়ান, এই দুজন মানুষ সাইকোলজিস্ট, এনারা একটা থিওরি দিয়েছিলেন, সেলফ ডিটারমিনেশন থিওরি। আচ্ছা, এই আত্মনির্ধারণের তত্ত্বের 3টে কম্পোনেন্টের কথা ওনারা বলেছেন। একটা হচ্ছে অটোনমি, একটা হচ্ছে বিলঙ্গিংনেস, আর একটা হচ্ছে কম্পিটেন্স। এই 3টে উপাদান যদি একটা মানুষের জীবনে সে অভিজ্ঞতা করতে পারে, তাহলে তার আত্মনির্ধারণটা অনেক বেশি পোক্ত হবে, ভালো হবে। এবার যখন এই যে বাবা মারা যে কাণ্ডটা ঘটাচ্ছে, বাবা মারা তো এই সমাজেরই একটা অংশ। এবার বাচ্চাদের অটোনমি, মানে বাচ্চা যখন বড় হচ্ছে তার অটোনমিটা কিন্তু সে মানছে না। তুমি বোঝো না, তুমি আমি যা বলবো আমার কথাটাই ঠিক, এবং আমি তো বড়, আমি যেটা বলবো সেটাই ঠিক, তোমার জন্য আমি যেটা ঠিক করবো সেটাই ঠিক। বাচ্চার অটোনমি ওইখানেই কিন্তু হয়ে গেলে। এখানে আমার খুব মজা লাগে যখন একটা ছোট বাচ্চা হাঁটতে শুরু করে, সে টলমলো পায়ে হাঁটছে, তখন কিন্তু এবার ওই বাচ্চাটাকে যদি তখন আমি ওর অটোনমিটাকে না বুঝে কোলে বসিয়ে রাখি, বাচ্চা হাঁটা শিখবে না, তখন কিন্তু মাথায় হাত পড়বে। বাচ্চা একটু কথা বলতে দেরি করলে বা আমাদের কি অবস্থা হয়, আর আমি সময়ই দেবো না। সবাইকার টাইম লাইন এক হতেই তো পারে, কোনো বাচ্চা একটু পরে কথা বলছে, এবং হয়ও তাই। হয়তো একজন মানুষের সঙ্গে কথা হচ্ছিল, ও বলছিল যে ও ছোটবেলা কথা বলতে পছন্দ করতো না, ও ঘোড়া কথা বলতো না, তো ও কথা বলতো না, কিন্তু ওর এক্সপ্রেস করতো বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে। আচ্ছা, ও জামা পেতো হাতের কাছে, টুং টুং করতো, একটু চেষ্টা করতো। তারপরে বেশ 4-5 বছর বয়সে ও কথা বলা শুরু করেছে। হ্যাঁ, তো হতেই তো পারে, কিন্তু আমি জানি না ওর বাবা মার কি হয়েছিল, কিন্তু সাধারণভাবে বাবা মাদের মাথায় হাত পড়ে। এবার যদি কথা বলছে না বলে টেনশন, এবার যখন কথা বলে নিজেকে প্রকাশ করছে তখন আরেক টেনশন, কেন প্রকাশ করছে, তাই না? মানে দুদিকেই, মানে আমি আমার হয়ে কথা বলতে পারবো না, তার মানে আমার অটোনমি, আমার যে এজেন্সি, আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার যে অধিকার, সেটা আমি কোথাও গিয়ে নস্যাৎ করছি। তারপরে এবার যদি বাচ্চা, কম বয়সী মানে অ্যাডোলেসেন্ট বাচ্চা বা একজন ইয়াং অ্যাডাল্ট, সে যদি এবার মনে করে যে বাবা মা আমাকে আমার মতন করে বুঝছে না, আমাকে তারা ভালোবাসছে না, আমাকে বুঝছে না, আমাকে মেনে নিচ্ছে না,
তখন বাচ্চা কিন্তু খুব একাকিত্বে ভোগে, কারণ তার বিলঙ্গিংনেসটা কোথাও গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আবার বাবা মা কিন্তু জায়গাটা দিচ্ছেন না অনেক সময়, আবার বাইরে গিয়ে যে ও মিশবে অন্যদের সঙ্গে সেটাও মিশতেও দিচ্ছেন না। হ্যাঁ, ফলে তখন ওর একটা মানে বিলঙ্গিংনেস জায়গাটা নষ্ট হচ্ছে। এবং বাচ্চা যদি মন ভালো না থাকে, তার কম্পিটেন্স সে প্রকাশ করবে কোথায়? তার দক্ষতা, তার যে সে যা পারে সেগুলো সে ভালো করে কি করে প্রকাশ করতে পারবে? এবার কোনো কিছুই জেনারেলাইজ করার কোনো উদ্দেশ্যই আমার নেই, কারণ এই সবকটাই আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি। কিন্তু আমার একটা কথা বাবা মাদের দিকে, আমি নিজেও একজন মা, যে আমরা যেন আমাদের বাচ্চাদের সম্পত্তি না মনে করি। বাচ্চারা আমার সম্পত্তি নয়, বাচ্চারা ব্যক্তি মানুষ, এবং তাদের অধিকার আছে, তাদের শ্রদ্ধা পাওয়ার অধিকার আছে, সম্মান পাওয়ার অধিকার আছে, এবং নিজেদের মতন করে চলার অধিকার আছে, এবং তারা পারবে। একটু ভরসা করা দরকার। আমরা ভরসা করি না, সেটা খুব সমস্যাজনক। ফলে নেটাল ফ্যামিলি ভায়োলেন্স, বাবা মার সঙ্গে সমস্যা নিয়ে প্রচুর কম বয়সী মানুষ আসেন, প্রচুর। এই অনেক সময় ধরো এই যে কুয়ের ফ্যামিলির কথা যেরকম বললে, সেরকম বিভিন্ন অন্যান্য সম্পর্কের মধ্যেও সমস্যা হচ্ছে, পড়াশোনার কাউন্সিলিং নিয়ে সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে যার কাউন্সিলিং হচ্ছে বা যার সঙ্গে তুমি কথা বলছো, তার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলাটাও তো অনেকটা জরুরি। তো অনেক সময় তো ওনারা আসতে চান না বা সেই জায়গাটা বুঝতে চান না যে মানসিক স্বাস্থ্য বলে একটা ব্যাপার থাকতে পারে, তারও একটা সলিউশন দরকার। সেই জায়গাটায় যখন কোনো বাবা মারা আসে, যদি আসেন তাহলে তো ভালো, দুজনের সঙ্গে কথা বলতে পারছো। যখন আসেন না, তখন তো এটা তোমার জন্য হয়তো কিছুটা টাফ হয়ে যায় সেই সিচুয়েশনটাকে ম্যানেজ করা বা ওই বোঝাটা, ওইটা তখন তুমি কিভাবে হ্যান্ডেল করো বা কিভাবে দেখো? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যারা আসেন তারা কিন্তু সবাই বলেছেন তাদের খুব সাহায্য হয়। আচ্ছা, কারণ বাচ্চার মানে সন্তানের সবকিছু সে মেনে না নিলেও একটা তো কোথাও টান হয়তো থাকেও, হয়তো না থাকেও, কেন আমি বলবো যে থাকে না, নিশ্চয়ই থাকে। এবার সে তার নিজের সন্তানকে বুঝতে পারছে না, তার সন্তান তাকে বোঝাতে পারছে না। যখন এই কাউন্সেলিং স্পেসে এসে কথা বলার সুযোগ হয়, তখন কিন্তু তারা বোঝে যে আমার খুব সুবিধে হলো। আর তুমি একটা ব্রিজের কাজ করো এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, একেবারে। আমি কিন্তু আলাদা আলাদা করে কথা বলি না। যখন কম বয়সী মানুষ আসেন, তার সামনেই বাবা মাকে বা যেকোনো একজনকে ডেকে কথা বলি। নয়তো আমার যে তার সঙ্গে একটা ট্রাস্টের জায়গা তৈরি হচ্ছে, সেটা ভেঙে যাবে। কারণ মানুষ ভাববে যে আমার পেছনে গিয়ে কি কথা হচ্ছে। হ্যাঁ, ফলে তার সামনেই কথা বলি। এবং বাবা মা কিন্তু বলেন যে তাদের সুবিধা হচ্ছে। সেদিনকারই একজনের সঙ্গে কথা বললাম, মানুষটি একজন কুয়ার মানুষ, একজন নারী চিহ্নিত শরীরের মানুষ, কুয়ার মানুষ। তার সঙ্গে আমার সেদিনকার খুব বেশিক্ষণ কথা হয়নি, তার জন্য আমি তার আইডেন্টিটি তো বলবো না, মানে সে কিভাবে আইডেন্টিফাই করে অতটা বলতে পারছি না। তার মায়ের সঙ্গেই আমার মেইনলি কথা হলো, এবং মা আমাকে লাস্টে যাওয়ার আগে বলল, এই যে তুমি আমাকে সময় দিলে, তুমি আমার কথা শুনলে, আমার খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। কারণ উনিও তো, ওই মানুষটির মানে বেশ গুরুতর রকমের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আছে। মানে আমরা তো সবার ক্ষেত্রে বলবো না যে এর একটা ডায়াগনোজড ইলনেস আছে, সবার ক্ষেত্রে সেটা হয় না। মানে কারোর কিছু কিছু কন্ডিশন থাকে, কিছু কিছু নিউরোটিক কন্ডিশন থাকে, কারোর কিছু সাইকোটিক কন্ডিশন থাকে, ইলনেসের জায়গা থাকে, এবং ওই মানুষটা সেটা আছে। এবার এই মাও তো প্রচন্ড কষ্ট পেয়েছেন এই মানুষটাকে বাচ্চা থেকে বড় করা অবধি, তাই না? কারণ বাবা একটু রাগী, মাকে সামলাতে হয়েছে, এবং মাও একদম ধস্ত সামলে। ওনার কথা হয়তো কেউ শোনেনি, উনি হয়তো বাচ্চাটাকে নিয়ে সব জায়গায় ঘুরেছেন, সব ডাক্তারদের কাছে, কিন্তু ওনাকে কেউ সময়ই দেয়নি। উনি কিন্তু ফর দ্য লংগেস্ট টাইম, এখন মানুষটির বয়স 27-28, এই এতগুলো বছর ধরে কিন্তু উনি মানুষটাকে সাপোর্ট দিয়ে গেছেন উইদাউট হার গেটিং এনি সাপোর্ট। আরেকটাও সেদিনকার একটি কম বয়সী মানুষ আসে। এখন আবার এই অ্যাংজাইটির সঙ্গে সঙ্গে না, যেহেতু বললাম শরীর মন তো আলাদা করা যায় না, প্রচন্ড অ্যাংজাইটি। এর আবার পড়াশোনা সংক্রান্ত কিছু অ্যাংজাইটি আছে। পড়াশোনা ঠিক যেভাবে আমাদের পড়াশোনার সিস্টেম তো খুবই, মানে কি বলবো, ভীষণ লোডেড। তার ফলে সবাই তো সেটা পেরে ওঠে না। এবার ওই মানুষের পড়াশোনা সংক্রান্ত একটা চাপ আছে, এবং তার সঙ্গে একটা IBS ধরা পড়েছে। হ্যাঁ, এবার দুটো কিন্তু ভীষণভাবেই মানে লিঙ্কড। এবার ওর বাবা মাও ভীষণ চিন্তিত, এবং বাচ্চাটির মানে ওকে মানে একদম 16 বছর বয়স, খুবই কান্নাকাটি। যখন কদিন আগে এলো, ভীষণ কাঁদছিল। আমার খুবই ওকে দেখে চিন্তা হলো যে এরকম কাঁদছে, মানে ভেতরে কতটা কষ্ট জমে আছে। বাবা মা দুজনকেই ডাকলাম, কথাবার্তা বললাম। ওনারা খুবই রিসেপটিভ। সব বাবা মা কিন্তু রিসেপটিভ হয় না, আমার রেগে যায় যে আমার থেকে বেশি আপনি ভালো জানেন, রেগেও যায়। ওনারা খুব রিসেপটিভ, শুনলেন। এবং তারপরে ওর বাবা বললো যে ওকে একটা কুকুর কিনে দিতে বলেছিলেন আপনি। আমি এরকম বলিনি কিছু, আমি বলেছিলাম যে কুকুরও ভালোবাসলে
অনেক সময় পেটস হেল্প করে, কারণ ও খুব একা বোধ করে, ভীষণ একাকিত্বে ভোগে। কারণ বাবার খুবই ডিমান্ডিং কাজ, ওনার বাড়িতে খুব কম সময় কাটান, দাদা চাকরি নিয়ে বাইরে চলে গেছে, মা নিজে তারও তো একটা বয়স হয়েছে, তারও নিজের কিছু সময় লাগে, এখন ফোন সবার হাতে, ফলে সেটা বলে লাভ নেই। তো বাচ্চাটা একাকিত্বে ভোগে, তার জন্য বলেছিলাম যে ও যদি ভালোবাসে পেটস আপনারা ভাবতে পারেন। তো ওনারা বলেছিলেন না সম্ভব না, সত্যি মায়ের পক্ষে সত্যিই সম্ভব না, কারণ মা আর কত সামলাবে। আমি বললাম যে তাহলে ছেড়ে দিন, মানে ও যদি পাড়ার বাচ্চা কুকুরদের খাওয়ায় সেটা করতে দেবেন অন্তত ওকে। আচ্ছা আচ্ছা। এবার আমাকে তারপরে মা কদিন আগে একটা ছবি পাঠিয়েছে, একটা ছোট্ট কুকুরছানা ওনারা রেখেছেন এবং ও খুব খুশি। আচ্ছা। এবার ওই কুকুরছানা আনার জন্য সব চেঞ্জ হয়ে যাবে এমনটা কিন্তু নয়, কিন্তু ওই যে একটা মানে আমরা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে নিজের যত্ন নেওয়ার কথা ভীষণ ইম্পর্টেন্ট হিসেবে বলি। সেখানে কিন্তু আমরা বলি আমরা প্রতিটা মানুষ আমরা কিন্তু একটা অ্যাকসেপ্টেন্স চাই, এবং সেটা যদি নিঃশর্ত অ্যাকসেপ্টেন্স হয়, আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স, সেটা ভীষণ আমাদের আরাম দেয়, খুব হিল করে। একদম একদম। এবার পশু পাখি প্রকৃতি এদের কাছ থেকে আমরা সেটা পাই। একটা গাছ কখনো মানে আমার খুব কাছের একজন মানুষ, ট্রান্সম্যাসকুলিন মানুষ, ও আমাকে বলেছিল যে আমাকে আমার কুকুর বেড়াল বা গাছ আমাকে জিজ্ঞেস করে না তোমার জেন্ডার কি, আমি আমি আই ফিল সেফ। তাই না? এই যে সেন্স অফ সেফটি কিন্তু ওই অবলা পশু পাখি গাছপালার থেকে মানুষরা পায়। ফলে এই যে বাচ্চাটির হতে পারে হয়তো ওর খুব একটা হেল্প হবে, কারণ ওকে তো এই ছানাটাও একদম আনকন্ডিশনালি অ্যাকসেপ্ট করবে, এবং ও একটা ভীষণ একটা ভালোবাসার জায়গা পাবে, একটা কেয়ার। আজকালকার বাচ্চাদের আরেকটাও সমস্যা হয় যে আজকাল বেশিরভাগ ক্ষেত্রে খুব নিউক্লিয়ার ফ্যামিলি, এবং বাচ্চাদের বাবা মাদেরও কিন্তু একটা জায়গায় ভাবতে হবে, বাবা মারা কি বলে যে তোমরা শুধু পড়াশোনা করে উদ্ধার করো, বাকিটা আমরা সামলাবো। এটা খুব সমস্যা, বাচ্চাদের দায়িত্ব দেওয়া হয় না, ওরা তখন দায়িত্ব নিতে শেখেও না। তারপরে বড় হয়ে যখন বলা হয় ও এটা করে না ওটা করে না, তখন তো এটা দেখতে হবে যে ওরা তো শেখেইনি কখনো, এটা তো প্র্যাকটিসের মধ্যে ছিলই না। এবার এই যে কুকুরছানাটাকে নিয়ে এলো, ও তো একে কেয়ারও করবে, ফলে একটা প্রাণের জন্য আমার রেসপন্সিবিলিটিও আসবে কিছুটা। এবং এই যে সারাক্ষণ ধরে আমি নিজের কথাটাই ভাবছি, অনেক সময় যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলির কথাটা বলছি, একা একা সে বড় হচ্ছে, সে কিন্তু খুব সেলফ ফোকাসড হয়ে যাচ্ছে অনেক সময়। আমি বারবার একটা কথা বলছি যে আমি কোনোটাই কিন্তু জেনারেলাইজ করছি না, সবটাই কিন্তু আমার মানে ইন্ডিভিজুয়াল কেস ডিল করতে করতে যেটা আমার অভিজ্ঞতা উঠে এসছে আমি সেটাই বলছি, যে অনেক পরিবারে বাচ্চাদের অতিরিক্ত বেশি দায়িত্ব দেওয়া হয়। আমরা এখন ভীষণ একটা কথা ইউজ করছি অ্যাডাল্ট চাইল্ড, যে বাচ্চার ছোটবেলা বলে কোনো বস্তু থাকছে না, তাকে যেন ছোটবেলা থেকেই বড় রোল নিতে হচ্ছে, যেখানে বাবা মারা ভীষণ হয়তো অবুঝ, বাচ্চা নিজেদের মধ্যে ঝামেলা করছে, বাচ্চাকে সেখানে হয়তো একটা বড় রোল নিয়ে বাড়ি সামলাতে হচ্ছে বা আমাকে সামলাতে হচ্ছে। এটাও যেরকম চূড়ান্ত একটা জায়গা, সেরকমই একটা বাচ্চাকে এই বার্তাটা দেওয়া যে তোমায় কোনো কিছুর কোনো দায়িত্ব নিতে হবে না, তুমি শুধু নিজের পড়াশোনাটাকে দেখো, নিজের টুকুও দেখতে বলছি না, কিন্তু বলছি নিজের পড়াশোনাটুকুই করো শুধু, তোমার খাওয়া দাওয়া কাচা কুচি সব আমি করে দেবো। এইটা বললেও কিন্তু একটা খুব ভুল মেসেজ যায় বাচ্চার কাছে, কারণ বাচ্চা তখন মনে করে যে আমার তো কোনো দায়িত্ব নেই। এবং তারপরে যখন বাবা মা বলেন যে ও বাড়ির কোনো কাজ করে না, ও সারাক্ষণ নিজেকে নিয়ে থাকে, আমাদের কথা ভাবে না, তখন কিন্তু একটু পিছিয়ে গিয়ে দেখতে হবে যে আমরা কি ভাবতে বলেছি একবারও। হ্যাঁ, এই জায়গাটা মানে যে কোনো কিছুই যদি অতিরিক্ত করি আমি, বা যদি আমি মানে তার যুক্তি না থাকে, তাহলে সেটাতে অসুবিধা হতে পারে পরবর্তীকালে। হ্যাঁ, সেই জায়গাটা একটু ভাবা প্রয়োজন আমার মনে হয়। এবং যেটা এই সেলফ কেয়ারের কথা বলছিলাম, ওটা খুব ইম্পর্টেন্ট। যেটা আমরা বলি যে শরীরের ক্ষেত্রে যেরকম আমরা কেয়ার নিই, আমরা ভালো খাবার দাবার খাই, ঠিক জল খাই, আমরা বিশ্রাম নিই, আমরা শরীর চর্চা করি, মনের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। মনের পুষ্টি দরকার, মনের চর্চা দরকার, এবং মনের বিশ্রাম দরকার। এবং মনের পুষ্টির ক্ষেত্রে কিন্তু এই প্রকৃতির সঙ্গে সময় কাটানো, যদি আমি জন্তু জানোয়ার ভালোবাসি তাদের সঙ্গে সময় কাটানো, আমার এবং নিজের অনুভূতিকে বোঝা, নিজের অনুভূতিকে ছুঁয়ে থাকা, এইটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ। এবং তার সঙ্গে যারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন তারা সেটাও করতে পারেন। মনের যত্ন নেওয়া ভীষণ দরকার, মানে শরীর মন দুটোর একসঙ্গে যত্ন নেওয়া খুব দরকার। মনের চর্চার জন্য আমার নিজের কাজ ঠিক করে করা, একটু নতুন রকম করে কাজ করা, নতুন কিছু করা, একটা হয়তো আমি যে কাজটা করি সেটা হয়তো নতুন ভাবে করলাম, একটা নতুন রাস্তা খুঁজে বের করলাম, একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখলাম, বা নতুন কিছু একটা গান বেশ গলায় তুললাম। এবং মনের বিশ্রামের জন্য জাস্ট বিশ্রাম, মানে আমরা না একটা জিনিস সেদিনকার আমার এক বন্ধু আমাদের একটা ওয়ার্কশপে বলছিল যে আমার থেমে থাকতে ভালো লাগে,
আচ্ছা। আমি না কথাটা এমন মনে আমার ঢুকে গেছে, এই সবাই তো খুব নিউ ইয়ার রেজলিউশন নিয়ে খুব মানে বলছে। হ্যাঁ। তো আমি আমি নিজে বললাম যে আমি এই বছরটায় মাঝে মাঝে একটু থেমে থাকবো। আচ্ছা। এটা যে কি ভীষণভাবে একটা গভীর কথা, আমরা থামতে ভুলে গেছি। হ্যাঁ। আমরা সারাক্ষণ ছুটছি। ছুটছি। একদম, একদম তাই। এবং এই ছোটাই হুম, সারাক্ষণ হুম, অনর্গল ছুটে যাওয়া, হুম, এটার কিন্তু একটা প্রভাব আছে আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর, আমাদের স্বাস্থ্যের উপরে। হুম, হুম, তো বিশ্রাম, মনের বিশ্রামটাও খুব দরকার। জাস্ট মাঝে মাঝে কিচ্ছু না করা, হুম, 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 ডুইং নাথিং। হুম, আমার মনে হয় ডুইং নাথিং ইজ অলসো মানে দ্য নিড অফ দ্য, মানে ভেরি ইম্পর্টেন্ট নিড অফ দ্য আওয়ার। কিছু না করে জাস্ট চুপ করে বসে থাকা, মাঝে মাঝে একটু রিফ্লেক্ট করা। যখন কোনো ওয়ার্কশপে যাই বা কাউন্সেলিং এর ক্ষেত্রেও একটা কথা না বারবার আমাকে বলতে লাগে, এবং আমি খুব বলি এটা, যে একটু নিজের সঙ্গে সময় কাটানো দরকার, হুম, 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 একটু সেলফ রিফ্লেকশন। হুম, হুম। সেলফ রিফ্লেকশন মানে কিন্তু সেলফ ক্রিটিসিজম নয়, না, না, না। জাস্ট আমার মনের মধ্যে কি হচ্ছে হুম, এবং সেটাকে অ্যাকসেপ্ট করা। হুম, যে যাই হোক না কেন, আমার হয়তো প্রচন্ড হিংসে হচ্ছে, ও আমার থেকে বেশি নম্বর কেন পেলো, সেটাকে অ্যাকসেপ্ট করা। কোনো অনুভূতি ইনভ্যালিড নয়, হুম, সব হুম, অনুভূতি ভ্যালিড। হুম, 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 হুম। এবং আমি এবার আমার হিংসে হচ্ছে বলে কি আমি গিয়ে তাকে দুটো থাপ্পড় মেরে আসবো, নাকি তার নামে দুটো 10টা বাজে কথা বলে বেড়াবো? আমি কি করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক। সেখানে আমি ঠিক করবো যে আমার ডিসক্রিপশন কাজ করবে, বা আমি তখন সেটা নিয়ে আলোচনা করতে পারি কারোর সঙ্গে। কিন্তু আমার অনুভূতিগুলো তো ভুল নয়, আমার হিংসা হচ্ছে, হুম, হুম, কি করা যাবে? এবার হিংসা হচ্ছে বলে, হিংসে মানে তো আমার, ও যেটা পারলো সেটা আমি পারলাম না বলে আর দুঃখও আছে কোথাও। হ্যাঁ, তো আমি চেষ্টা করতে পারি যে আমি নিজের মতন করে কিছু অ্যাচিভ করতে পারি কিনা, একদম। বা আমি চেষ্টা করতে পারি, আমি নিজেকে বলতে পারি যে আমার দরকার নেই, আমি যেরকম আছি ঠিকই আছি, সেই অ্যাকসেপ্টেন্সটা আমি আনার চেষ্টা করতে পারি। হুম, 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 হুম। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, নিজের অনুভূতিকে নিয়ে কাজ করাটা খুব দরকার। তোমরা যখন কোনো একটা ওয়ার্কশপ করাও, হ্যাঁ? তো এই ওয়ার্কশপের মধ্যে নানা রকমের পদ্ধতি থাকে। নানা রকম পদ্ধতির মাধ্যমে লোকদেরকে বোঝানোর চেষ্টা করো। তোমার কোন মেথডটা সবচেয়ে থেকে বেশি ভালো লাগে? সবসময় এটা মানে তাদেরকে দেখাতে চাও, বোঝাতে চাও, শেখাতে চাও? আসলে মেথড তো নানা রকমের ইউজ করা হয়। হ্যাঁ। আমি যে ধরনের প্র্যাকটিস বা ট্রেনিং এর মধ্যে দিয়ে গেছি, সেখানে আমরা একটা, মানে আমি যখন কাউন্সেলিং নিয়ে পড়াশোনা করেছি, তখন সমীক্ষনী বলে একটি সংগঠন, সমীক্ষনী থেকে আমি শিখেছি কাউন্সেলিং। সমীক্ষনী এবং যাদবপুর ইউনিভার্সিটির একটা একসঙ্গে কোর্স চলতো। আচ্ছা। তো সমীক্ষনীতে আমরা যখন শিখেছি, আমরা বলতাম এক্সপেরিয়েন্সিয়াল ট্রেনিং। হুম, সমীক্ষনী ট্রেনিংটা অভিজ্ঞতা লব্ধ যে শিক্ষা আমার হয়, সেই শিক্ষাটা থেকে যায়, হুম, যেটা হুম, বই হুম, পড়েও হুম, হয়তো আমার থাকবে না। হুম, তো হুম, হুম, সমীক্ষনী সবসময়, সমীক্ষণের যেসব কাজগুলো হতো সেখানে আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হতো। হুম, হুম, এবং তারপরে ট্রেনিং অফ ট্রেনার্স যখন করেছি সমীক্ষণীর থেকেই, তখনও কিন্তু এইটা, মানে এই এক্সপিরিয়েন্সিয়াল ইন্টারঅ্যাক্টিভ ট্রেনিং মেথডটা খুব ইম্পর্টেন্ট। কারণ মানুষ সেখানে মানে ইনক্লুডেড ফিল করে, হুম, 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 ভীষণভাবেই একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে মানুষের, মানুষ কথা বলতে পারে। হুম, মানে আমি এক জায়গা থেকে দাঁড়িয়ে বলে গেলাম, হুম। কিছুক্ষণ বাদেই লোকে ঘড়ি দেখবে, এখন তো ফোন, হ্যাঁ, আর হ্যাঁ, কিছু দেখবেই না, ফোন হ্যাঁ। দেখবে, নয়তো অন্যদিকে কখন শেষ তাকিয়ে হবে? থাকবে কখন হ্যাঁ। শেষ হবে। সেই মানুষকে যদি আমি সেই ট্রেনিং, সেই শিক্ষা প্রসেসটার মধ্যে ইনভলভ করতে পারি, হুম, সবচেয়ে ভালো ট্রেনিং হবে। একদম। তার ফলে ওই এক্সপিরিয়েন্সিয়াল জায়গাটাকে বারবার তুলে আনার চেষ্টা, হুম। সেটা, এবং তার অনেক মেথডস আছে। আচ্ছা, আচ্ছা, তার আচ্ছা। নিজের জীবনের কথা রিফ্লেক্ট করে ভাবা, হুম, হুম, কোনো কেস স্টাডির মাধ্যমে হতে পারে, কোনো হুম, রোল হুম, প্লের হুম, মাধ্যমে হতে পারে, হুম, মানে যেখানে সে নিজে অ্যাক্টিভ পার্টিসিপেশন করছে হুম, এবং নিজেকেও মাঝে 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 যেন ওই আয়নায় দাঁড়ানোর মতন করে দেখছে, দেখতে এবং পাচ্ছি। সেটা একটা সেফ এনভায়রনমেন্টে। কারণ অনেক সময় নিজেকে দেখাটা কিন্তু সবসময় খুব সহজ কাজ নয়। হুম, 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 ফলে অনেক সময় অনেকের খুব কষ্ট হয়, অনেক সময় অনেকের ব্রেকডাউন হয়। হুম, তখন সিচুয়েশন, মানে পরিস্থিতিটা সেফ করলে তাকে হোল্ডিং দিতে পারবো। হুম, এই যে কাউন্সেলিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ইমোশনাল হোল্ডিং। একটা ছোট বাচ্চা যখন ধরো হাঁটা শিখছে, হাঁটতে হাঁটতে ধপ করে পড়ে গেল, হ্যাঁ, বাচ্চাটা কাঁদে, ট্যাঁ ট্যাঁ করে কাঁদে, হুম, হুম, তখন এসে তাকে কেউ জড়িয়ে ধরলো, হুম, হুম, এতে কি বাচ্চার ব্যথা কমে যায়? না। বাচ্চার কি হয় তাহলে? বাচ্চা কিন্তু চুপ করে যায়। হুম, হুম, কি হুম, হয় হুম। বাচ্চার? মানে তো এই মানসিকভাবে ওর মানে ব্যালেন্স করতে পারে ব্যথাটাকে, কোনো এক জায়গায় হ্যাঁ, ভুলতে পারে। একদম। এবং শারীরিক সে ব্যথাটা জানে যেটা। আমি পড়ে গেলে বা হুম, আমার কষ্ট হুম, হলে হুম, একজন হুম, কেউ আমায় ধরার জন্য হুম, আছে। হুম, হুম, কাউন্সেলিং এ আমরা ইমোশনাল হোল্ডিংটাই দিই। ঠিক। আমরা জাপটে ধরি না, হুম, হুম, আমরা হুম, মানসিকভাবে তাকে হুম, হুম, সেই হুম, ভাবে তাকে ধারণ করার জায়গাটা দিই যে আমি একদম, তোমার সঙ্গে একদম, আছি। একদম, একদম। সংসার সামলে, বাচ্চা-কাচ্চা সামলে, তারপরে তো মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছো। মোটামুটি কত ঘন্টা এইখানে সময় ব্যয় করছো? আমি চেম্বারের প্রতি সন্ধ্যেবেলাতেই আসি। হুম, হয়তো ২টো থেকে ৩টে সেশন হয়। ২টো সেশনই আমি সাধারণত রাখি। কারণ
আমি এখন থেরাপিটাই করছি। আর স্যাফ ফর ইকুয়ালিটির ওখানকার মেম্বার, আমি ওখানে কাজও করি। ওখানে আমি একটা রিসার্চের কাজের সঙ্গে যুক্ত আছি, কিন্তু ওখানেও আমি থেরাপি করি, মানে প্রধানত থেরাপিটাই করি। স্বয়ং বলে আরেকটা সংগঠন আছে যারা নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করে, সেখানেও আমি থেরাপি করি। আজাদ ফাউন্ডেশন যারা মেয়েদের গাড়ি চালানো শেখায় এবং সফটওয়্যার তৈরি করে, ফিমেল ড্রিভেন কার, এই জায়গাটা, তো সেখানেও আমি থেরাপি করি। ফলে থেরাপিটাই আমি মেনলি করি। তার ফলে এবং থেরাপি কিন্তু একজন মানসিক স্বাস্থ্য কর্মী হিসেবে অনেক সময় কিন্তু আমার পক্ষেও একটু চাপ হয়ে যায়। আমি জাস্ট এটাই এখন তোমাকে জিজ্ঞেস করছিলাম যে এই যে সবকিছু সামলে যখন ধরো তোমার কখনো মনে হয় কি যে না এবার আমারও বোধহয় একটু নিজের মানসিক স্বাস্থ্যের দিকে ধ্যান দেওয়া দরকার, ঠিক এই সময়টায় দাঁড়িয়ে তখন তুমি কি করো? ওই না, আমি কিন্তু খুব রিসোর্সফুল মানুষ। কারণ আমার বাড়িতে কুকুর বেড়াল ভর্তি। আমার বাড়িতে তুমি যদি যাও, এবার গেলে ভালোই হতো, কিন্তু ওখানে তুমি আর কথা বলতে পারতে না, কারণ ওখানে 2টো কুকুর আর 3টে বেড়াল, তারা লাফিয়ে বেড়ায়। তার ফলে ওদের সঙ্গে মানে ওদের একটু জড়িয়ে ধরলেই আমার মানে বেশিরভাগ স্ট্রেস চলে যায়। আর আমার বাড়িতে খুবই সাপোর্টিভ এনভায়রনমেন্ট। আমার বাড়ির যারা আছেন আমার সঙ্গে, তারা খুবই সাপোর্টিভ। এবং তার সঙ্গে ধরো আমি মানে অন্তত কিছুটা হলেও স্পেস আউট করার চেষ্টা করি মাঝে মাঝে, যে মাঝে মাঝে আমি হয়তো 1 দিন 2 দিন একটু গ্যাপ নিয়ে নিলাম নিজের মতন করে সময়টাকে। এবং যেটা ডুইং নাথিং একদম ব্ল্যাদ যাকে বলে, সেটা মাঝে মাঝে আমার হয়। আমি খুব ব্ল্যাদ ভালোবাসি, তো সেটা করি। এবং আমার কাজটা আমার খুব ভালো লাগে। মানে আমি এখন হয়তো মানে বিগত 2 বছর ধরে আমি এই কাজটাকেই বেছে নিয়েছি নিজের ভালো লাগার কাজ হিসেবে। তার ফলে ওইটাতে আমার একটা ভালো লাগে। এবং যেটা আমি আরেকটা জিনিসও করি, আমি নিজের থেরাপি করাই। আমি সেটাই বলছি, থেরাপি কিন্তু আমাদের সবার প্রয়োজন হয়। এবং মানে আজকে আমি বিগত 20 বছর ধরে মানসিক স্বাস্থ্যের জায়গাতেই কাজ করছি, এবং সেখানে অন্য মানুষের কষ্ট শোনা খুব একটা সহজ নয়। কিন্তু সেখানে ডিটাচমেন্ট আমার কাজ করে, ডিটাচমেন্ট রাখতেই হয়, নয়তো আমি কথা কি করে শুনবো? যদি আমি তার সঙ্গে দুঃখ পেয়ে যাই, তখন তারও কোনো সাহায্য হবে না, আমারও কোনো কাজের কোনো মাথা থাকবে না, মাথা মুন্ডু থাকবে না। ফলে সেটা যেরকম করতে হয়, সেরকম আমার প্রয়োজনে আমারও থেরাপিস্ট আছেন, আমি তার সঙ্গে কথা বলে নিই। আচ্ছা, একদম লাস্টে এসে গেছি আমরা কথা বলতে, মানে আড্ডা বলতে। বেশিক্ষণ সময় দিলে তো তুমি আমাকে পেদাবে যে কখন থেকে তোমার সময় নষ্ট করে ফেলেছি। একদম না, এটা তোমার, এই সময়টা তোমার। তো আমি যেটা এবার তোমার কাছে জানতে চাইছি সেটা হচ্ছে, এই যে থেরাপি, তারপরে ধরো ঘরের এই কাজটা সামলে, বাকি যে তোমার জন্য একটা নিজস্ব টাইম থাকে, ওই সময়টায় তুমি কি করে সময় কাটাও? মানে ধরো তোমার নিজস্ব যদি ছবি আঁকা, গান গাওয়া, রান্না করা, তোমার কি কি করতে ভালো লাগে? আমি রান্না করতে একদম ভালোবাসি না, করতে পারি না তা না, কিন্তু ভালোবাসি না করতে। খেতে খুব ভালোবাসি, যাই হোক, কিন্তু রান্না করতে ভালোবাসি না। আমার পার্টনার রান্না করতে খুব ভালোবাসে, তার ফলে ঠিক আছে, আমার ভালোই হয়, সেটা সুবিধা হয়েছে। আর আমার ধরো আমার গান শুনতে ভালো লাগে, এবং আমার খুব আনন্দ হচ্ছে তোমাকে এটা বলতে পারছি বলে। মাঝখানে এত কাজের চাপ বেড়ে গেছিল, আমি না গান শুনতাম না। আচ্ছা। আমি রিসেন্টলি গান শোনা শুরু করেছি। মানে কালকে আমি গেছিলাম একটা কাজে, একটু দূরে গেছিলাম, সেখান থেকে মানে যাওয়ার সময় এবং ফেরার সময় আমি অনেকক্ষণ ধরে গান শুনেছি। তার ফলে মানে ওইটাই, মানে আমি যেটা আমাকে যেটা ভালো রাখে সেটা একটু খুঁজে বের করা দরকার। বই পড়তে খুব ভালো লাগে, কিন্তু ইদানিং খুব মন দিয়ে যে বই পড়তে পারছি এমনটা নয়, কিন্তু ভালো লাগে। মানে বই যদি নাও পড়ি, এখানে প্রচুর বইয়ের, এগুলো বোধহয় কিছুই না, ঘরে বোধহয় আরো আমাদের বাড়িতে হবে খুব বই পড়ে, এবং বই যদি আমি নাও পড়ি, খুব তুমি হাসবে এবার শুনে, ধরো বইটা আমি পড়তে পারছি না, বইটা আমি নিয়ে শুই। আমার যে কি শান্তি হয় মনের মধ্যে, যে আছে, আমি সময় বের করতে পারছি না আলাদা কথা, কিন্তু আমি ব্যাগের মধ্যে একটা বই নিয়ে ঘুরি, যে আমার যখনই পাবো বের করে, ও তো আছে আমার সঙ্গে, মানে এটা কত বড় সাপোর্ট আমি বলে বোঝাতে পারি না, যে আছে আমার কাছে একটা বই আছে। তো সেই জিনিসটা করি। এবং একটা জিনিস তোমাকে আমি জাস্ট এটা মানে মাঝখানে বলা হয়নি, আমি বলে রাখি, কলকাতায় আমরা একটা জিনিস করছি, বার্তা ট্রাস্ট বলে একটা সংগঠন আছে। ওরা মানে আমরা একটা পিয়ার কাউন্সিলিং ট্রেনিং দিই। দেখো, এই যে আমি কাউন্সিলিং করি, আমি একজন থেরাপিস্ট, এরকম অনেক থেরাপিস্ট আছেন, কিন্তু থেরাপিস্টের সংখ্যা খুব কম, এবং কুয়ার অ্যাফার্মেটিভ থেরাপিস্টের সংখ্যা আরো কম। মানে কুয়ার অ্যাফার্মেটিভ থেরাপিস্ট খুবই কম। মানে আমাদের কাছে যখন কুয়ার মানুষ, ধরো আমি পারছি না সময় দিতে, সে বলে তাহলে রেফার করে দিন, তখন গালে হাত দিয়ে ভাবতে হয় কোথায় করবো। 2-3 জনের নাম জানা আছে, তাদের কাছেই করি, কিন্তু অনেক সময় হয়তো সে নেই, শহরে নেই, বা আরেকজনের হয়তো কোনো সমস্যা, তখন চিন্তা করতে হয়। তার ফলে ওই পিয়ার কাউন্সেলিং হলো কুয়ার এবং ট্রান্স মানুষরাই পিয়ার কাউন্সেলর হিসেবে ট্রেনিং পায়। আচ্ছা, মানে এটা একটা খুব ভালো জিনিস, কারণ কি নিজেই নিজের সমস্যা যখন বুঝতে পারবে, সে তখন ওই ব্যাপারটাতে ভালো কাজ করতে পারবে। হ্যাঁ, এবং এরা হলো পিয়ার কাউন্সেলিং, মানে বন্ধু, মানে
আমার বন্ধু যে আমার পরিস্থিতির মধ্যে পুরো না গেলেও জানে আমার পরিস্থিতিটা কিরকম হতে পারে, কারণ সে অন্য কোনো পরিস্থিতির মধ্যে ছিল, তার ফলে সে আমারটা যেভাবে বুঝবে সবাই তো বুঝতে পারবে না। এবং তারপরে মানুষটির সিমটমের কি অবস্থা, তার কি প্রচন্ড সাফারিং বেড়ে গেছে, তারপর নির্ভর করে তাকে কাউন্সিলিং এর কাছে পাঠানো, কাউন্সিলিং এর জন্য পাঠানো, ডাক্তারের কাছে পাঠানো, প্রয়োজনে রেফার করা। যেরকম সুইসাইডালের আইডিয়েশনের কেস কিন্তু অনেক আসে, হ্যাঁ অনেক আসে। সেক্ষেত্রে ধরো কোন একদিন পিয়ার কাউন্সিলিং কথা বলে বুঝলো যে আমার বন্ধুর কিন্তু মনটা ভালো নেই, ও হয়তো বারবারই মনে হচ্ছে যে মরে গেলেই ভালো হয়, হয়তো সেলফ হার্মও করছে, তখন কিন্তু তক্ষুনি রেফার করে দেওয়া। এবং আমাদের কাছে যখন আসে কোনো সুইসাইডাল মানুষ, যার সুইসাইড করার কথা তিনি ভাবছেন, আমরাও কিন্তু তক্ষুনি ডাক্তারের কাছে রেফার করি। আচ্ছা, এটা পুরো প্রোটোকল। এবং তার থেকে একটা ভার্বাল কন্ট্রাক্ট নেওয়া, তার কাছের মানুষকে ফোন করে জানানো তার সম্মতি অনুসারে। এই জিনিসগুলো সুইসাইডাল ক্লায়েন্ট আমি বলতে ভুলে গেছি, ভীষণ ভাবে আসে। যে কারণ এখন একটা জটিলতার জায়গা থেকেও মানুষের, এবং মানুষ, আমি জানি না, এগেইন নট জেনারেলাইজিং, কিন্তু একটা একাকিত্বের জায়গাও কিন্তু খুব তৈরি হয়েছে মানুষের। ফলে সেখান থেকে যখন একজন বন্ধু সে ভুল বুঝছে, বা পার্টনার ব্রেকআপ হয়ে যাচ্ছে, বা হয়তো সে নিজে যেটা করছিল সেটা ঠিকভাবে হচ্ছে না, নিজেকে ফেলিয়ার মনে করছে, বা হয়তো আর মনে হচ্ছে যে কোনো পারপাস নেই জীবনটার, তখন কিন্তু তার এই সুইসাইডাল আইডিয়েশন আসে। হ্যাঁ, মানে এমনও দিন গেছে, মানে এখন আমি রাত্রিবেলা মাঝে মাঝে ফোন বন্ধ রাখি, কারণ অবভিয়াসলি আমিও তো একজন মানুষ, এবং আমার কাজটা আমি তখনই ভালো করে করতে পারবো যখন আমি নিজেও ঠিক ভালো থাকবো। রাত্রির 2:30টার সময় ফোন করে একজন বলছে আমি জাস্ট ব্লেড নিয়ে বসে আছি, আমি তোমাকে জাস্ট জানালাম। তখন তার সঙ্গে কথা বলে 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 সময় দিয়ে 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 জাস্ট ওই থটটাকে মাথা থেকে তখনকার জন্য বের করা। হ্যাঁ, তো এগুলো মানে ওই একটা কবিতা আছে না যে মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, আমার ওই কবিতাটা সবসময় মনের মধ্যে থাকে। যে মানুষের মানে মানুষ ওই মান আর হুঁশ এ দুটো আছে বলেই হয়তো ভীষণ সাফারিংটাও ততটাই বেশি। এবং ওই সিমটম, আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, এটাও মানে সবাইকার জন্যই, ওই সচেতনতার জায়গা থেকেই বলছি, যে আমার কোনো কাছের মানুষের যদি আমি কোনো একটা সিমটম দেখি, হয়তো সে খুব কাঁদছে, বা হয়তো সে ভীষণ ভীষণ অ্যাংজাইটি, বা হয়তো ভীষণ রেগে যাচ্ছে থেকে থেকে, বা হয়তো খুব নেতিবাচক চিন্তা মাথায় আসছে, যদি খুব বেশি বেশি সেটা হয়, ধরো এই মন খারাপটা ধরো 1-1.5 মাস ধরে আছে, তার কিছুই করতে ইচ্ছে করছে না, কোনো মোটিভেশন নেই, বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না, জল গড়িয়ে খেতে ইচ্ছে করে না, যদি এটা মোটামুটি 1-1.5 মাসের স্প্যানে দেখা যায় এরকমটাই চলছে, যদি দেখা যায় মাঝে মাঝেই সে ডুক করে কেঁদে উঠছে, বা কারোর সাথে কথা বলছে না, ভীষণ রেগে যাচ্ছে, মানে এনিথিং যেটা খুব বেশি বেশি বার হচ্ছে, বা ধরো দেখা যাচ্ছে তার দৈনন্দিন জীবন ভীষণভাবে মানে ব্যাহত হচ্ছে তার এই কষ্টগুলোর জন্য, এবং প্রচন্ড তীব্রভাবে তার কষ্টটা তার মানে তুমি বুঝতে পারছো বা দেখতে পাচ্ছ, তখন কিন্তু বুঝতে হবে তার একটা সিমটম ফর্মেশন হচ্ছে অলরেডি, তার সাফারিং ভীষণ বাড়ছে। তখন কিন্তু তাকে একদম বুঝিয়ে বাঝিয়ে কাউন্সেলিং, প্রয়োজনে ডাক্তারের কাছে পাঠাতে হবে। অনেক সম্পর্কে আমরা দেখি, মানে ধরো আমরা জানি যে সম্পর্কটা যদি কাউন্সিলিং এর কাছে যায়, একটু যদি বোঝানোর জায়গা তৈরি হয়, হয়তো সেটা খুব সুন্দরভাবে করবে, কিন্তু কোনো একটা জায়গায় হয়তো স্বামী অথবা স্ত্রী কারোর একটা ইগো প্রবলেম থাকে, বা একটা লজ্জার ব্যাপার থাকে, আমি মানে কাউন্সিলিং এর কাছে যাব, আমার কি এরকম অবস্থা আছে, কিন্তু মানুষ এটা বুঝতেই চায় না যে তারও কিন্তু একটা প্রয়োজন হতে পারে সবসময়, যে আমি নিজেকে, আমি যতই বীর পুরুষ হই না কেন বাইরের জগতে, কিন্তু ভেতরের জায়গাতে হয়তো আমি ওই রকম ভাবে জিনিসটাকে সামলে উঠতে পারছি না। তো এই জায়গাটা নিয়ে তুমি কি বলবে তাদেরকে? হ্যাঁ, মানে কাপল কাউন্সিলিং তো আমি করি, এবং অনেক ক্ষেত্রে কিন্তু মানুষ আসেন, দুজনে মিলে আসেন, হ্যাঁ, এবং তাদের সত্যিই সাহায্য হয়। এমন নয় যে সবসময় সম্পর্ক বেঁচে যায়, সেটা সম্পর্ক বাঁচিয়ে দেওয়ার তো কোনো দায় আমার নেই, সে কি চায় তারা কি চায় সেটাই ইম্পর্টেন্ট। হয়তো সম্পর্ক থাকলো না, কিন্তু অ্যাটলিস্ট একটা ক্লোজার হলো, ক্লোজার ইজ আ মিথ, এখন সেটাও বলছে, কম বয়সী মানুষ থেকে প্রচুর শিখি তো, কিন্তু অন্তত কিছু তো একটা হলো, একটা আলোচনা তো হলো, আলোচনা না করে কেউ তো ছেড়ে চলে গেল না হঠাৎ করে, আমিও কিছু বললাম সেও কিছু বললো, ফলে কাপল কাউন্সিলিং প্রচন্ড হেল্প করে। এবার যদি কেউ না আসে, সত্যি কিছু করার নেই, মানে আসাটা দরকার, কারণ এবং এই যে আসাটা দরকার সেই প্রয়োজনীয়তা তো তাকেও বুঝতে হবে, তাই না? এবার আমি যদি একটা হ্যাঁ 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 একদম, এবার যদি বৈবাহিক জীবন মানে সঙ্গীর কথা বলি, স্বামী স্ত্রী তুমি যেটা বলছো, আমি কোনো জেনারেলাইজ করবো না, যে আসছে বুঝতে হবে সে নিজের কষ্টটা বা নিজেদের কষ্টটা আইডেন্টিফাই করছে,
সেটাকে অ্যাকসেপ্ট করছে এবং একটা স্টেপ নিচ্ছে। আইডেন্টিফাই করা, অ্যাকসেপ্ট করা খুব ইম্পর্টেন্ট। অনেক মানুষ তো আইডেন্টিফাই করে না, অ্যাকসেপ্টই করে না। অ্যাকসেপ্ট তো দূরস্থান, সেভাবে শব্দ অন্য মানুষটার, তাই না? এবং এই বৈবাহিক সমস্যার ক্ষেত্রে যেহেতু আবার ওই পিতৃতান্ত্রিক জায়গাটায় ফিরে আসা, অনেক পুরুষ মানুষদের প্রচুর এন্টাইটেলমেন্ট আমাদের সমাজে, এবং তারা বলবে যে না, এটা ভীষণ দুঃখের বিষয় কিন্তু হাস্যকর বিষয় বটে। মানে সে মুখে বলছে যে আমার মেল ইগোয় লাগে, এবার সেটা বলছেও সে। সেই জায়গাটাই মানে আইডেন্টিফাই করা, অ্যাকসেপ্ট করা এবং সেটার একটা ব্যবস্থা নেওয়ার ইচ্ছেটা থাকা খুব দরকার। সেটা না থাকলে মুশকিল। এবং তার জন্য যদি একজন কেউ আসে, তখন তার সঙ্গে এটা নিয়ে আলোচনা করা হয় যে সে কি করে ডিল করবে সিচুয়েশনটাকে। অনেক সময় এটাও হয় যে হয়তো দুজনই এলো, কিন্তু একজন আর পরে এলো না, তার হয়তো মনে হলো যে মা আমি গিয়ে মানে, এবং আমাদের পিতৃতন্ত্র মেয়েদের যেরকম ভীষণভাবে মানে অবদমন করে, এবং তার একটা ইতিহাস আছে, মানে বহু 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 বছরের ইতিহাস, এবং সেটাকে অস্বীকার করার তো কোনো জায়গা নেই। ভয়ঙ্কর, মানে কথার মধ্যেই তো পিতৃতন্ত্র। কিন্তু এই পিতৃতন্ত্র কিন্তু ছেলেদের আবার একভাবে গ্রুম করে, যেখানে একটা ছেলে কখনো অ্যাকসেপ্টই করতে পারে না যে আমার হেল্পের প্রয়োজন আছে। ছেলেকে তো একটা বিশাল করে দেখানো হয় যে তুমি তো পুরুষ, সমাজের পুরুষ, তোমার হয় প্রচুর ক্ষমতা, তুমি আবার কারোর কাছে গিয়ে নাকে কান্না কাঁদবে কেন, তাই না? তারপরে সেটা আসতে পারে না। এবার সে তাও সে তার নিজের এই পৌরুষের সঙ্গে লড়াই করে এলো, এসে হয়তো কিছু কথা বললো, তারপরে তার মনে হলো যে আমি সাহায্য চাইলাম, আমি আর যাবো না। মানে পিতৃতন্ত্র কাউকে রেয়াত করে না। একটা ছেলে যদি আজকে মনে করে যে আমি ঘরের কাজ করতে পছন্দ করি, আমার ভালো লাগে, আমি ঘরে থাকবো, এবং আমার যে স্ত্রী সে বাইরে কাজকর্ম করবে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং প্রচন্ড ভালো, সমাজ হতে দেবে না। সমাজ হতে দেবে, একদমই তাই। আমার একজন বন্ধু, এই মজার কথা তোমাকে বলবো, আমার একজন বন্ধু, ওর সঙ্গে অনেকদিন বাইরে দেখা হয়েছে, ও আমি জিজ্ঞেস করছি বাড়ির সবাই কেমন আছে, কাকু কাকিমা কেমন আছেন, বলছে এত বছর পর এখন ভালো আছে। আমি বললাম যে একটু বল, খুলে বল। বলছে দেখ, চিরকাল বাড়িতে ঝামেলা ছিল যে আমার বাবা চাকরি করতে যেত এবং বাবার সেটা মোটে ভালো লাগতো না। আচ্ছা, এই 10টা-5টা কাজ বাবার অসহ্য লাগতো, এসে থেকে খিচখিচ, আর মা সারাদিন বাড়িতে বসে থাকতে বলে মার ভালো লাগতো না, খিচখিচ। আমাকে সেটা দেখে দেখেই বড় হতে হয়েছে। এখন বাবা বিআরএস নিয়ে চাকরিটা ছেড়ে দিয়েছে, বাবা এখন বাড়িতে থাকে, বাড়ি সামলায়, আর মা একটা কাজ করা শুরু করেছে। এই যে জেন্ডার রোল জিনিসটা, জেন্ডার রোল স্টিরিওটাইপ তো আমরা কথায় বলি, এইটাকেও তো ভাবতে হবে যে সব কাজ সবাই করতে পারে ইচ্ছে চাইলে, আবার কোনো কাজ কোনো মানুষ নাই করতে ইচ্ছে করতে পারে। এবার আমাকে মানে পুরুষদের উপরে তো এই চাপটাও আছে, তোমাকে রোজগার করতে হবে, ইউ হ্যাভ টু বি দ্য প্রোভাইডার, নয়তো ছি, মানে এটাও কিন্তু ভয়ঙ্কর চাপ, আমাকে প্রমাণ করে যেতে হবে, তাই না? তো একদমই। তোমার এই কাজের জায়গা, ঘরের জায়গা, বিভিন্ন রকম নানা রকমের আলোচনা হয়। আজকে পডকাস্টে বসে তোমার কাজ নিয়ে আলোচনা করে তোমার কেমন লাগছে এটা একটু বলো। হ্যাঁ, ভালোই লাগছে, মানে যেহেতু তুমি একটা গল্পের মতন পরিস্থিতি তৈরি করলে, তার জন্য ভালো লাগছে। নয়তো আমি তো ভীষণ, আমি তো ভয় পেয়ে যাই। বলছিলে যে প্রথম দিকে যে এটা কোনো ইন্টারভিউ নয়, পুরো না, তোমার সঙ্গে একটা কমফর্ট আছে, তোমার সঙ্গে কত ঘুরেছি ওখানে, মানে একটা তো জায়গা আছেই, তার ফলে অত ভয় পাচ্ছিলাম না, কিন্তু তাও ভয় পাচ্ছিলাম প্রশ্ন করবে জানো। এইটাই ব্যাপার যে মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে এই যে আমার একটা দুশ্চিন্তা যে আমি বলতে পারবো তো ঠিক করে, মানে এখনো এই দুশ্চিন্তাটা হয় মাঝে মাঝে। এবার এটা তো হয়, এটা তো এটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, করেও আমি যেটুকু জানি সেটুকু তোমাকে বলবো। এই যে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা, এটা ভীষণ সুন্দর। মানে আমি সত্যি কথা বলতে, আমারও বোধহয় এতক্ষণ ধরে একটা মানসিক স্বাস্থ্য নিয়ে কাউন্সেলিং হয়ে গেল সত্যি কথা বলতে। এই যে অ্যাকসেপ্ট করে নেওয়ার ব্যাপারটা, যে আমার এরকম একটা এনজাইটি হয়, তারপরেও আমি এটা করছি। ভীষণ সুন্দর লাগলো দিদি, তোমার সঙ্গে আড্ডা দিয়ে অনেকদিন পর বসলাম। আশা করছি আগামীতে আবার বসার সুযোগ হবে তোমার সাথে। ভালো থেকো, আবার কথা হবে। থ্যাংক ইউ, ভালো থেকো।